এই ফাজলামো করছি তোর সাথে আমি। বলে কুয়াশার গাল চেপে ধরল রাকিব। মেজাজ সত্যি তার গরম হয়ে গেছে। একে তো এমন বেপরোয়া হয়ে চলে, তার উপর সবসময় ব্যস্ততা বাড়াই, আবার এখন অবুঝের মতো কথা বলছে সে আবার বলল, এ বল, আমি তোর কি হই? এত ফর্মালিটি করতে হবে কেন? সব হচ্ছে, হবে, আর সামান্য জিনিস নিয়ে এখন তোর ন্যাকামি দেখবো আমি? বলে ছেড়ে দিল জোয়ান। কুয়াশা কিছু বলল না, স্বামী তার, কিন্তু তবুও লজ্জা লাগছে। শিশির বেজায় রেগে গেছে। শিশিরের দিকে পেছন ঘুরে হাত দিয়ে বোঝালো কোথায় লেগেছে। শিশির দেখল কোমরের মাঝামাঝি হাড় সোজা সোজা আঘাত পেয়েছে। এরপর কুয়াশা শরীরের দিকে তাকালো। ভেজা জামা। বলল, জামা আগে চেঞ্জ করবে নাকি ক্রিম আগে লাগাবো? তোমার যেটা ভালো মনে হয় করো। শিশির কিছু বলল না, এগিয়ে কুয়াশার পেছনে গিয়ে বসল। এরপর কোমরের কাছ থেকে জামার কিছুটা অংশ সরিয়ে আলগা করল। কুয়াশা শিশিরের হাত পেয়ে কেঁপে উঠল, শক্ত হয়ে দাঁড়িয়ে রইল পেছন ঘুরে। শিশিরের যদিও অস্বস্তি অস্থিরতা ফিল হচ্ছে, তবে পাত্তা দিল না এখন। এই গোবর ঠাসার জন্য জীবনটা প্যারাময় হয়ে গেল। একটা না একটা অঘটন ঘটাতেই আছে, আর সে দায়িত্ব পালন করতেই আছে। ভেবে দীর্ঘশ্বাস ফেলল। হলুদ ফর্সা কোমরের উপর নজর দিয়ে দেখল আঘাত পেয়ে মাংসপেশির উপরে কালো আস্তরণ পড়ে আছে। সাথে সাথে এতটা কালো হয়ে উঠেছে, কালশিটে পড়ে গেছে। ক্রিম নিয়ে কালশিটের উপর হাত দিতে না দিতে কুকিয়ে উঠল আহ শব্দ করে। শিশির নরম স্বরে বলল, ব্যথা তো ভালোই পেয়েছিস মনে হচ্ছে। ভেতরে যন্ত্রণা অনুভব হচ্ছে? একটু একটু। আপাতত এটা দিয়ে দেখি কি হয়, নয়তো ডক্টরের ট্রিটমেন্ট লাগবে। বলে থিমে আবার বলল। আর ঘরে গিয়ে শশীর থেকে একটা ব্যথা নিরাময়ের ওষুধ খেয়ে নিবি। কুয়াশা প্রত্যুত্তর করল না, নীরব সম্মতি দিল। শিশির ক্রিম নিয়ে আলতো হাতে জায়গাটায় ম্যাসাজ করতে লাগলো। কিছুক্ষণ ম্যাসাজ করে ভালোভাবে ক্রিমটা লাগিয়ে দিয়ে বলল, চেঞ্জ করে বেরিয়ে আয়, আমি বাইরে গেলাম। কুয়াশা সম্মতি দিলে সে চলে গেল। আগে নিজেরও চেঞ্জ করতে হবে, অনেকক্ষণ ভেজা শরীরে আছে। কুয়াশা শশীর ঘরে চলে এসেছে। শশীরা সব গল্প করছিল। স্মৃতি বলল, অনেকটাই লেগেছে নাকি রে? হ্যাঁ, ব্যথা হয়ে গেছে অনেক। ঈশা বলল। এসে বস, হাঁটাচলা করিস না বেশি। কুয়াশা বসতে গিয়েও অনেকটা ব্যথা অনুভব করলো হাড়ের মাঝে। কষ্ট করেই বসলো। শশী বলল, আম্মুকে বলছি ডক্টর দেখানোর কথা। না থাক, তোর ভাইয়া বলতো এটাতে না হলে নেবে। একটু দেখি আগে, আর ব্যথার কোনো ওষুধ থাকলে দে। শশী আর কিছু বলল না, ঔষধ এনে দিল। এগুলো ঘরে থাকে তাদের, কারণ হানিফ সাহেবের বার্ধক্যজনিত হাড়ের ব্যথা আছে। সে সময় বৃষ্টি ইয়াসমিন এলো। শশীর থেকেই শুনেছে। ওরা জিজ্ঞেস করলো কতটা ব্যথা পেয়েছে। একইভাবে জবাব দিল কুয়াশা। এরপর একে একে সকলে জেনে গেল কুয়াশা পড়ে গেছে, কোমরে ব্যথা পেয়েছে। ব্যাস হয়ে গেল। সকলে ব্যস্ত হলো তাকে নিয়ে। শিশির সকলকে জানালো সমস্যা খুব বেশি না, ভাঙি চুরেনি, শুধু আঘাত পেয়েছে। ব্যথার মলম দেওয়া হয়েছে, কিছু না হলে ডক্টরের ট্রিটমেন্ট নেওয়া যাবে। কারোর এত অস্থিরতা দেখাতে হবে না। ওর একটু শাস্তি হবারও দরকার, এতে যদি শিক্ষা হয়। তা শুনি কুয়াশা কাঁদো কাঁদো করে বসে থাকলো। জাকিয়া ছেলেকে ধমকালেন, হয়ে গেছে, এখন কি করার? এসবের সাথে তো আর নিজের হাত থাকে না, তবু সাবধানতা বজায় রেখে চলা ভালো। দুপুর 2টোর দিকে সকলেই দুপুরের খাবার খেলো। শিশিরা যে মাছ ধরেছে সেগুলো কিছুটা রান্না করেছেন জিনিয়া, আর বাকিগুলো কেটে কুটে ফ্রিজে রেখেছেন। আগামীকাল বোনদের দিয়ে দেবেন। জিনিয়া পিঠা এখন বানাতে শুরু করবেন। দুপুরে রান্নার জন্য এখনো শুরু করেনি। খাবার খেয়ে সকলে রেস্ট করছে। কুয়াশা ঘুমিয়ে গেছে। টুকটাক গল্প করতে করতে সকলেই একটু ঘুমালো। এরই মাঝে শিশির শশীর ঘরে উকি দিয়ে দেখলো সব ঘুমোচ্ছে। একটু অপ্রস্তুত হলো, চলে গেল। ভেবেছিল কুয়াশার শরীরের হালচাল জিজ্ঞেস করবে, সেও গিয়ে শুলো। নিহারাও ঘুমোচ্ছে। বিকেলের দিকে সকলের ঘুম ভাঙল। সময় 4:45। সবার ঘুরতে যাবার প্ল্যান ছিল। কুয়াশা যেতে পারবে না ভেবে কেউ কিছু বলছে না, কিন্তু কুয়াশা নিজেই জানালো তার বেশি আর সমস্যা হচ্ছে না। ওষুধ খেয়ে পেইন রিলিভার দিয়ে অনেকটা কম। এখন সত্যি কম কিনা ঘুরতে যাবার লোভে মিথ্যে বলল কিনা সেটা শিশির বোঝার চেষ্টা করলো এবং জিজ্ঞেসও করলো, কিন্তু সে জানালো কম। শিশির আর কিছু বলল না। সকলে রেডি হলো আশপাশের গ্রাম ঘুরে দেখবে। শশী ওর কাজিনদের ডেকে আনলো। 2টা মেয়ে কাজিন, তার মাঝে শোভাও আছে, আর একটা হিমের বয়সের ছেলে এলো। চাচাতো ভাই বোন শশী। পরন্ত বিকেল, সূর্য প্রায় ডুবু ডুবু। তেজ নেই, কিন্তু তার লালাভ আলোক রশ্মি এখন পরিলক্ষিত বসুধায়। গাছের পাতায় পাতায়, টিনের চালে চালে তার আলো জ্বলে জল জল করছে। সারাদিন তেজ ছিল তার, এজন্য গরমও বেশ ভালোই পড়েছে।
কিন্তু গ্রামের মাঠের খোলা হাওয়ায় গরম কারোর গায়ে লাগছে না। সকলে শশীদের বাড়ি থেকে বের হয়েছে। পাকা রাস্তায় উঠে ডান সাইডের সোজা রাস্তায় হাঁটা ধরেছে। যত এগোচ্ছে গ্রামের পরিবেশ তত মুগ্ধ হচ্ছে সকলে। চোখ জুড়ানো পরিবেশ। শিশিরা হাঁটছে, গ্রামের অনেক মানুষ হা করে তাকিয়ে আছে ওদের দিকে। মূলত কৌতূহল গ্রামবাসীর মনে। সকলে দেখছে এরা গ্রামের না শহরের মানুষ, কারণ সাজসজ্জায় চেহারাই সেটা ধরা দিচ্ছে। একটা মহিলা কৌতূহল দমাতে না পেরে শোভাকে জিজ্ঞেস করলো, এই শোভা, ইরা কারারে কোনতি আইছে? মহিলাটা শশী গ্রামের ভাষায় বলল। শশীরা নিজেদের গ্রামের ভাষা বলে না, ওরা শুদ্ধ ভাষায় কথা বলে, কিন্তু শশীর চাচারা কাজিনরা বলে। শিশিররা থেমে গেল। তাদের এসবের প্রতি ধারণা আছে, তাই কিছু মনে করল না। গ্রাম জিনিসটাই এমন কোনো নতুন মুখ কারো বাড়ি আসতে দেখলে জিজ্ঞেস করে মাথা খেয়ে ফেলবে। শোভা উত্তর দিল। মহিলাটা বিজ্ঞান ন্যায় ও বলল। শিশিরা আর কথা বাড়ালো না, কারণ গ্রামের লোকজন একটু বেশি বোঝে নাকি যা শুনে তা বেশি বলে কে জানে। শিশিরা হাঁটতে লাগলো। ওই মহিলাটার মতো আরো কয়েকজন একই কথা জিজ্ঞেস করলো। মিহির সহ শোভারা উত্তর করলো। শশীদের বাড়ি ছেড়ে কিছু দূর হাঁটলে একটা ক্যানাল আছে, যেটার শাখা কোথায় গিয়ে শেষ হয়েছে জানা নেই। শশীদের বাড়ির সামনে রাস্তার সোজা যাবার জন্য সে ক্যানালে পারাপারের জন্য ব্রিজ করা আছে। দেখতে ভীষণ সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি। সেখানে ব্রিজের পাশে ইয়া বড় মোটা বটগাছ আছে, অনেক বছরের পুরনো। সোজাসুজি যে রাস্তাটা আছে আগে মাটির ছিল, এখন পাকা হয়েছে। কিন্তু সেই ক্যানালের ব্রিজের উত্তর দক্ষিণ দিকের দুই পাশে রাস্তাগুলো চিকন আর মাটির রাস্তা ঘেঁষে ছোট বড় বিভিন্ন রকমের গাছ। ক্যানালের ব্রিজের উপর থেকে গড়ানো রাস্তা, ব্রিজ ছেড়ে অপূর্ব অসাধারণ মনোমুগ্ধকর প্রকৃতি। গ্রামের টিনের চালের বাড়ি একটা দুটো, কোনোটা মাটির বাড়ি, ছোট বড় টিন ও মাটি দিয়ে তৈরি সব বাড়িঘর। ব্রিজের উপর দাঁড়ালে মাঠের বাতাসে শরীরের হাড় পর্যন্ত কেঁপে উঠে একটা শীতল হয় মন। ভোরের পর সকালে আর পরন্ত বিকেলে এমনটা বেশি মনে হয়। রাস্তার দুপাশের মাঠগুলো এত বড় বড় যে যতদূর চোখ যায় শুধু মাঠই দেখা যায়, তার শেষ সীমানা আর পাওয়া যায় না। যদিও পাওয়া সীমানা, সেটাও চোখে না লাগার মতোই। ক্যানালের ব্রিজের উত্তর দক্ষিণে যে চিকন চিকন রাস্তা আছে, সেদিকের বাম সাইডে ডান সাইডে বড় বড় পুকুর আছে। মাছ চাষ হয়। পুকুরের সামনে উঁচু করে চড়াট পেতে সেগুলো উপরে ছন অথবা পাটকাঠি দিয়ে ছাউনি করা এবং চারকোনা ঘিরে রাখা। তার ভেতর রাতে মানুষ থাকে, কারণ মাছের পুকুর পাহারা দেয় মালিকরা বা যারা পুকুর বর্গা নিয়ে মাছ চাষ করে থাকে। মাছ চাষ করাটা এই গ্রামে বেশিই হয়ে থাকে, এজন্য আশেপাশে যেখানে সেখানে পুকুর অতিরিক্ত। এরপর পাকা রাস্তা বরাবর নেমে গেলে আশপাশে মাঠের মাঝে অনেক পুকুর খনন করা। পাকা রাস্তা ঘেঁষে সেগুলো দেখতে এতটা মনোমুগ্ধকর লাগে তা বলে প্রকাশ করার মতো না। শুধু চোখ জুড়িয়েই যায়। বাতাসে পুকুরের পানির স্রোতগুলো দেখতে এত সুন্দর লাগে, শুধু দেখতেই মন চায়। সাথে একদম টলটলা পরিষ্কার পানি দেখলেই ঝাঁপিয়ে পড়তে মন চায়। হাঁটতে হাঁটতে শিশিরা সে ক্যানালে এলো। এসে ব্রিজের উপর থামতে সকলে মুগ্ধ হয়ে গেল, দৃষ্টি জুড়িয়ে গেল। কেউ কেউ তো বলেই ফেললো, কি সুন্দর পরিবেশ, এখান থেকে যেতে মন চাইছে না, বলে সব ছবি উঠাতে ব্যস্ত হলো। শশীরা হাসছে ওদের কারবার দেখে। শিশির ব্রিজের উপর থেকে চোখ ঘুরিয়ে নিয়ে এদিক ওদিক সব দেখে দেখে মুগ্ধ হচ্ছে। শশী বলল, সামনে আরো অনেক সুন্দর জায়গা পাবে, চলো। মিহির বলল, তোমরা কোন সাইডে যাবে, সোজা রাস্তায় নাকি মাটির রাস্তায়? কুয়াশা বলল, আমি তো সব দিকে ঘুরে দেখবো, একদিকও বাদ রাখবো না। এত সুন্দর পরিবেশের সাথে জানলে কালকেই আসতাম, 2 দিন ধরে দেখেই শেষ করতাম। সকলে হাসলো। শিশির বলল, কোমর ভাঙা নিয়ে আবার শখ করতে আসিস না, তখন আমারই টানা লাগবে আস্তা বালুর বস্তা। সকলে এবার জোরে হেসে দিল। কুয়াশা ফুঁসিয়ে উঠল, বলল, আই আলুর বস্তাকে, তুমি বনল, চুপ থাকো। শিশির কথা বলল না। সকলে একে একে বলল, আগে সোজা রাস্তায় গিয়ে ঘুরবে, এরপর ডান সাইডের রাস্তা দেখিয়ে বলল এসে ওই রাস্তায় যাবে। সকলে একমত হয়ে হাঁটতে লাগলো। আবার যত যাচ্ছে তত চোখ জুড়ানো গ্রামের দৃশ্য। মিষ্টি ফুরফুরে বাতাসে শ শ শব্দ, ফ্রেশ নিঃশ্বাস টানছে সকলে। চলাচল রাস্তার অনেক লোকই ওদের দিকে তাকিয়ে থাকতে দেখে চলাচল করছে। কুয়াশা আনন্দে ব্রিজের গড়ানো রাস্তা থেকে দৌড়ে নামল। ওর এমন দৌড়ানো নামা দেখে শিশির দিল রাম ধমক। এই আবার লাগবি নাকি? তখন পরে কোমরে খসেনি বলে এখন খসানোর পার্মানেন্ট ব্যবস্থা করতে চাচ্ছিস? আয়, আমি খসিয়ে দিয়ে সাহায্য করছি, বেয়াদব।
যদিও কুয়াশা হাঁটতে গেলেও ব্যথা লাগছিল, কিন্তু সে আনন্দে ব্যথাকে পাত্তা না দিয়ে এমনটা লাফিয়ে বেড়াচ্ছে। শিশিরের ধমক খেয়ে উড়নচণ্ডী ভাব বন্ধ করলো। মিহির বলল, শিশির ভাই, কুয়াশার একদম শীতল মনের স্বভাব, এটাও এমন লাফিয়ে বেড়ায় সবসময়। তোমরা আসার 2 সপ্তাহ আগে থেকেও ওর ক্লাস নেওয়া হয়েছে, যেন তোমরা যতদিন থাকবে উড়নচণ্ডী হয়ে না চলে। আম্মুর মাস্টার ছিল। বলে শব্দ করে হাসলো। উপস্থিত সকলেই হেসে ফেলল। শশী কটমট করে ভাইয়ের দিকে তাকালো। নিহার বলল, শিক্ষিকা হিসেবে তাহলে আমার শাশুড়ি ভালোই ক্লাস নিয়েছেন। মেয়ে তার পরীক্ষায় পাশ করেছে, এই জন্য বলি এই উড়নচণ্ডী ইসরে পাকা 2 দিন এত শান্তশিষ্ট কি করে আছে। সকলে হাসলো তা শুনে। হাঁটতে হাঁটতে এমন অনেক কি আর কি ফাজলামো করলো সব, আর গ্রামের প্রকৃতি উপভোগ করলো। অনেকটা পথ হেঁটে গিয়ে রাস্তার কোল ঘেঁষে একটা ছাউনি দিয়ে বসার জন্য চড়াট পাতা আছে। সকলে ওটা দেখে বসলো সেখানে। সবার অবশ্য জায়গা হলো না, ছেলেরা দাঁড়িয়ে রইল। শান্ত শোভার সাথে গল্প জুড়ে দিয়েছে। আসলে গল্প বললে ভুল হবে, সে শোভার সাথে ফ্লার্ট করছে। কুয়াশারা চড়াটের উপর বসে, সামনে বড় একটা পুকুর, মাঠের বাতাস, পরন্ত বিকেল, বাতাসে পানির স্রোত, নিরিবিলি কোনো শোরগোল নেই। কি সুন্দর যে মনোরম, মনোমুগ্ধকর, রোমাঞ্চকর লাগছে। এখান থেকে আর কারো উঠতেই মন চাচ্ছে না। শিশির কুয়াশার কয়েকটা ছবি তুলল, সকলে একসাথে সেলফি উঠালো। এই মনোরম পরিবেশের সাথে নিজেদের ক্যাপচার করলো, স্মৃতি হিসেবে রাখলো। এমন এক জায়গায় আবার কখনো হবার সুযোগ হতেও পারে, নাও পারে। ওই রাস্তায় আর বেশি দূর গেল না কেউ, সকলে ফিরে এলো। অনেক হাঁটাহাঁটি হয়ে যাচ্ছে। কুয়াশা কোমরের ব্যথা ফিরে আসছে, কিন্তু বলল না সেটা। সে হেঁটেই চলল। এসে মাটির রাস্তায় হাঁটল। মাটির রাস্তার পাশে ক্যানালের পানি বয়ে চলে গেছে বহুদূর। এর শেষ সীমানা কেউ জানে না বোধহয়। চিকন মাটির রাস্তা, ডান সাইডে সারিবদ্ধ গাছগাছালি, ছোট বড়, বাম সাইডে ক্যানালের পানি। এই পরিবেশটাও রোমাঞ্চকর। হাঁটতে হাঁটতে সকলে বিভিন্ন গল্প করল। মিহির, শশী, শোভারা বিভিন্ন কথা বলল তাদের গ্রাম নিয়ে। অনেক দূরে গিয়ে আবার ফেরত পথে এলো। রিজভি, স্মৃতি একসাথে হাঁটছে আর নিজেদের মতো গল্প করছে। তুষার, তুহিন সৌরজের সাথে বাজারে গেছে। শশীদের এখানে হাট বলে। ফিরে আবার সে ব্রিজের কাছে এলো। বেলা গোধূলির লগ্নে এখন, সন্ধে প্রায় হয়ে এসেছে। সকলেই বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। এই গোধূলির লগ্নেও কিছু সুন্দর জিনিস মুহূর্তের সাথে পরিচয় হলো ওরা। এতক্ষণ মাঠে থাকা কৃষকরা তাদের নিড়ে ফিরেছে, সাথে লাঙল সহ গরু নিয়ে। কি সুন্দর যে লাগছে। সারাদিন খাটাখুটিনি করে এখন ফিরছে। অনেক রাখাল গরু নিয়ে গিয়েছিল মাঠে, তারাও ফিরেছে তাদের নিড়ে। এরপর আরও একটা সুন্দর জিনিস দেখলো ওরা। সেটা হচ্ছে 2টা লোক অনেকগুলো পাতিহাঁস নিয়ে ফিরছে। কিছু না হলেও সেখানে 200 থেকে 250 বা তারও অধিক পাতিহাঁস নিয়ে আসছে। হাঁসগুলো একদম সারিবদ্ধ হয়ে একে বেঁকে পা ফেলে দৌড়ে আসছে। পেছনে একটা লোক আর হাঁসগুলো সামনে একটা লোক। কিছুটা দূর থেকে এই দৃশ্য দেখে সকলেই থেমে গেল। কুয়াশা চোখ বড় বড় করে বলল, আয় শশী, এতগুলো হাঁস এরকম ছেড়ে দিয়ে কোথায় নিয়ে গিয়েছিল ওনারা? এমন ছেড়ে দিয়েছে হারিয়ে যাবে না? না, হারায় না। এগুলো খামারের হাঁস। এনারা মালিকের খামার দেখাশোনা করেন, আর রোজ এমন সকালে মাঠে নিয়ে যায় আর সন্ধ্যার আগে আবার খামারে রাখে। সারাদিন মাঠের পুকুরের পানিতে থাকে আর মাঠের শামুক, ঝিনুক আরও অন্য জিনিস খেয়ে বেড়ায়। এইসব হাঁসকে এখন আনার সময় একবার হাড় কেড়ে ডাকলে চলে আসে। তারাও জানে তাদের নিড়ে ফেরার সময় হয়ে গেছে। মিহিরের কথা শুনে সকলের আবার মন জুড়ালো। গ্রামের এসব জিনিসগুলো সত্যি মনোমুগ্ধকর। হাঁসগুলো কুয়াশাদের ছেড়ে যাবে, তখনই কুয়াশা হাঁসের মাঝে চলে গেল দৌড়ে। হাঁসগুলো ছড়িয়ে ছিটিয়ে গেল, প্যাক প্যাক করে ডাকাডাকি শুরু করে দিল। কুয়াশা হেসে কুটি কুটি হলো, সকলেই হাসলো। শিশির বলল, কুয়াশা এদিকে তাকা। বলতে বলতে কুয়াশার কয়েকটা ছবি উঠালো হাঁসগুলোর মাঝে থেকে। কি দারুণ লাগলো মুহূর্তটা। শিশির হাসলো। নিহার বলল, আমি কনফার্ম ঘর জামায় থাকছি। সকলে এবার আরো জোরে জোরে হেসে উঠল। ইয়াসমিন বলল, তোকে কালই এখানে রেখে যাচ্ছি, নিয়ে আর যাব না। সত্যি রেখে যা তো, তার আগে কাজী রেখে বিয়েটা পড়ে নিয়ে যাইস। সকলে হাসলো। শশীও হেসে ফেলল তা শুনে। আবারও মজা করতে করতে সব বাড়ি ফিরল। কিছু মুহূর্ত মন জুড়ানো, কিছু মুহূর্ত চোখ জুড়ানো।
কিছু মুহূর্ত হৃদয়ে স্মৃতিতে গেঁথে রাখার মতো। আজ এই পরন্ত বিকেল থেকে গোধূলির লগ্ন পর্যন্ত মুহূর্তগুলো তাদের হৃদয়ে স্মৃতিতে গেঁথে গেল। এসব আবার হয়তো এখানে আসলে দেখা হবে, কিন্তু আজ যে প্রথমবারের মতো এতটা মুগ্ধতা এলো, এটা দ্বিতীয়বার আর আসবে না। কথায় আছে না, প্রথম সব কিছুই সুন্দর, তো শিশিরদের সাথেও তেমনই হচ্ছে। তারা এই প্রথম যেই সুন্দর, মনোরম, মুগ্ধকর, রোমাঞ্চকর পরিবেশ, প্রকৃতি মুহূর্তের সাথে পরিচয় হলো, এটা অতি ভয়ঙ্কর রকমের ভালো লাগাই ছেয়ে গেল হৃদয়। দ্বিতীয়বার তার জায়গা করতে পারবে না। বাড়িতে পা রাখতে না রাখতে মাগরিবের আজান কানে ভেসে এলো। যারা নামাজ পড়ে তারা নামাজ পড়ে নিল। এরপর ঘরে বসলো আড্ডা দিতে। কিন্তু এদিকে কুয়াশার অবস্থা বেগতিক হচ্ছে, ক্রমেই ব্যথা বাড়ছে। তার কোমর ব্যথায় টনটন করছে ভেতরে। ওষুধ খেয়ে কমলেও বেশি হাঁটাচলা হয়ে গেছে। এখন ব্যথা ফিরে এসেছে, অতিরিক্ত রূপে ধারণ করেছে, বাড়াবাড়ি রকমের রূপ নিচ্ছে। বসতে পর্যন্ত অসুবিধে হচ্ছে, কিন্তু কাউকে কিছু বলল না। শক্ত মাটির উপর ঠাস করে কোমরটা বাড়িয়ে খেয়ে পড়েছে। এটা কি কম কথা? কোমরের হাড়ে কতটা আঘাত লাগতে পারে। আল্লাহ রক্ষা করেছেন, কোমর ভেঙে যায়নি। রাতের খাবার খেয়ে সকলে বসলো। কারেন্ট এখনো আজ রাতে যায়নি, তাই ঘরেই থাকলো। এমন সময় কুয়াশা বারবার ঘুমিয়ে উঠছে, ব্যথায় চোখ মুখ রক্তবর্ণ ধারণ করছে। শশীরা টের পেয়ে তড়িঘড়ি করে জিজ্ঞেস করতে লাগলো একের পর এক। কুয়াশা জানালো তার প্রচুর ব্যথা করছে কোমরে। এটা শিশির সহ জাকিয়াদের জানানো হলো। শুনে সকলে ছুটে এলো। শিশির গিয়ে পাশে বসে অনেক কথা জিজ্ঞেস করতে লাগলো, কিন্তু সে ব্যথায় কুপৌকাত। হানিফ সাহেব বললেন এখানে আশেপাশে চেক আপ করার জন্য কোনো ডক্টর নেই, এমন ফার্মেসি ডক্টর ছাড়া। বড় ডক্টর হসপিটাল অনেক দূরের পথ। শিশির বেশ চিন্তায় পড়ে গেল। জাকিয়া একটু গরম পানি করে দিতে বলল জিনিয়াকে। গরম কিছু শেক নিক, আর সৌরাজ গিয়ে ফার্মেসি থেকে আপাতত ব্যথা নিরাময়ের জন্য ঔষধ এনে দিল। কালই চলে যাবে, রাতটা কষ্ট করে কাটিয়ে দিতে পারলে শহরে গিয়ে ডক্টরের কাছে নেবে, জানালেন জাকির মালিথারা। মেয়েটার এমন যে দুরনচণ্ডী স্বভাবের জন্য শুধু অঘটন ঘটে, নিজের বিপদ নিজে ডেকে আনত। শিশির অনেক বকাত দিল, কিন্তু বউয়ের জন্য অস্থিরতা কমল না তার। সে নিজে পাশে এসে বসে ব্যথা উপশমের কারণ হলো। এমনটা দেখে বৃষ্টি আর ইয়াসমিন গিয়ে জাকিয়াকে কিছু একটা বলল, যেটা শুনে জাকিয়ার ভালো লাগলো। আর জিনিয়াকে বললেন শিশির আর কুয়াশাকে একটা ঘর ছেড়ে দিতে আজকে রাতটার জন্য। জিনিয়া বিষয়টা শুনে তাই করলেন। আলাদা একটা ঘর কুয়াশা আর শিশিরকে দেয়া হলো। শিশির কুয়াশাকে শশীর পাশের ঘরটা দেওয়া হয়েছে। সেখানে কুয়াশাকে কোলে করে নিয়ে শুয়ে নিল। ঔষধ খাওয়ানো হয়েছে, গরম পানি করতে দেওয়া হয়েছে। একটু গরম শেক দিলে ব্যথা কমবে। কুয়াশা দাঁত মুখ শক্ত করে এক পাশে হয়ে শুয়ে রইল। শিশির বকেই যাচ্ছে তখন থেকে। সেগুলো গিলছে, এখন কি আর করার, দোষ যে করেছে সে। ঘরে আপাতত কেউ নেই, কেউ আর এই ঘরে আসেনি। কাল সকাল সকাল চলে যাবার চিন্তা করেছেন সকলে। রাত 10টা পার হয়ে গেছে। শিশির শার্ট খুলে একটা ঢিলাঢালা সাদা শার্ট পরে নিল আর প্যান্ট পাল্টে ট্রাউজার পরল। গিয়ে কুয়াশার পাশে আছোয়া হয়ে বসলো বিছানায়। কুয়াশা চোখ মুখ খিচিয়ে রেখেছে, নরম স্বরে বলল, সবসময় যে পণ্ডিতি করিস, উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াস, এখন এই যে কষ্টটা পাচ্ছিস, কে নিচ্ছে এটার ভাগ? সে তো নিজেই কষ্ট পাচ্ছিস। সবসময় বলা হয় সাবধানে থাকবি, তবুও শুনিস না। আর হয়ে গেছে অসাবধানতায়, সেটা মানলাম। বিকেলে কেন জেদ ধরে গেলি ঘুরতে? তোকে জিজ্ঞেস করেছিলাম, তবু বললি না কেন? কুয়াশা টলমল চোখ খুলে তাকালো, ভাঙা কণ্ঠে বলল, বিকেলে কম মনে হয়েছিল, ভেবেছিলাম সেরে যাবে, কিন্তু এখন এমন হবে বুঝিনি। বলে সে এবার স্বামীর কাছে আদুরে ভান ধরল। একটু আহ্লাদি হলো আহ্লাদ পাবার জন্য। মাথা তুলে আছোয়া হয়ে বসে থাকা শিশিরের বুকের উপর গিয়ে মাথা সমেত শরীর এলিয়ে দিল। শিশিরও আদুরে আহ্লাদি বউকে বুকের সাথে আগলে নিল। এক হাত পিঠে রাখলো, অন্য হাত মাথায়। চোখ বন্ধ করে পড়ে রইল স্বামীর বুকে। শিশির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। কুয়াশা এবার ফুপিয়ে ফুপিয়ে চোখের পানি ফেলতে ফেলতে বলল, ব্যথা করছে খুব। শিশিরের বুকটা ভারী হয়ে এলো এমনভাবে বলতে শুনে। মেয়েটাকে কত করে মানা করে, তবুও শুনবে না। বড় হয়ে গেল, তবুও উগ্র স্বভাব গেল না। বউয়ের মাথার উপরিভাগ চাঁদিতে চুমু এঁকে হাত বুলানো অবস্থাতেই বলল, ঠিক হয়ে যাবে, ঘুমানোর চেষ্টা কর। কাল শহরে গিয়ে আগে ডক্টরের কাছে নিব, এখানে ভালো ডক্টর পাবো না। কুয়াশা প্রত্যুত্তর করল না। শিশিরের পেট জড়িয়ে ধরে বুকে মাথা গুজে পড়ে রইল। রাতটা কষ্ট করে চলে যাক। এরই মাঝে জাকিয়া এলেন, বাইরে থেকে ডাকলেন, শিশির আব্বু। আম্মু আসো।
দরজা ভেরানো ছিল। জাকিয়া ভেতরে গিয়ে এত সুন্দর একটা দৃশ্য দেখে চোখ জুড়ালেন। তাদের ছেলে মেয়ে দুটোর সুখ দেখলেন, একে অপরের প্রতি ভালোবাসা দেখলেন। কি বলবো, এরা 2 মাস আগেও একে অপরের জন্মশত্রু ছিল। এখন দেখো দিব্যি একে অপরের ঢাল হয়েছে। একজন ব্যথায় কাতরাচ্ছে তো একজন ঢাল হয়ে পাশে আছে। হৃদয়ের কোথাও একটা শান্তিময় আনন্দ টের পেলেন জাকিয়া। ভালোবাসতে শিখে গেছে এরা দুজন। এখন শুধু 2 চোখ ভরে দেখবেন এদের পরিপূর্ণ সংসার সাজানো। জাকিয়া গরম পানি আর তোয়ালে নিয়ে এসেছেন। আর জাকিয়াকে দেখেও কুয়াশা প্রতিক্রিয়া করল না, শিশিরের সাথেই লেপ্টে রইল। মূলত শিশিরের গতকাল রাতে বলা কথাটা সেও পরিবারের লোকের কাছে উপস্থাপন করতে চাইছে। জড়তা কাটিয়ে তুলুক আস্তে আস্তে। কতকালই বা লুকোচুরি করবে। জাকিয়া মুচকি হেসে ছেলেকে জিজ্ঞেস করলেন, কিছু বলছে আর? বললো তো ব্যথা করছে, কিন্তু দেখো চোখ মুখ খিচিয়ে শান্ত হয়ে আছে। এখন শান্ত হয়ে কি হবে? এই শান্তটা আগে থেকে হলে এখন কষ্ট করতে হতো। শেষ কথাটা একটু গরম নিয়ে বলল শিশির। কুয়াশা কিছু বলল না, চোখ বন্ধ করেই রইল। জাকিয়া শব্দহীন হেসে বললেন, থাক আর বকিস না, ভুল করে ফেলেছে। অনেক সময় না বুঝেই ভুল হয়ে যায়, দুর্ঘটনায় হাত থাকে না কারো। শিশির কিছু বলল না, কাছে এগিয়ে এসে কুয়াশাকে জিজ্ঞেস করলো, মারে যন্ত্রণা হচ্ছে? হ্যাঁ আম্মু, কটকট করছে, হাড়ের মাঝে টন করছে। শিশির আম্মু ডাক শুনে অবাক হলো, তাকালো কুয়াশার দিকে, কিন্তু পুরো মুখ দেখতে পেল না। জাকিয়ার দিকে তাকালো। জাকিয়া বললেন, কোমরটা মাটির সাথে অনেকটা জোরে আঘাত পেয়েছে, যার জন্য এমন হচ্ছে। কাল সকাল সকাল চলে যাব, রাতটা কষ্ট করে একটু কাটিয়ে দে। বলেই শিশিরকে বলল, শেখ তুই দিবি নাকি আমি দিয়ে দেব? রাখো, আমি করছি, তুমি গিয়ে শুয়ে পড়ো, রাত হয়েছে অনেক। জাকিয়া বিরক্তি করলেন না, বললেন, কখনো তো তাকিয়েও দেখছিস নি তোর এই আহ্লাদির অসুখ হলে কি করে। এখন দেখে নে সকলের অবস্থা কীরকম নাজেহাল করে। বলে মুচকি হাসলেন। শিশির বলল, হ্যাঁ, হারে হারে টের পাচ্ছি। কুয়াশা চোখ খুলে মাথা উঁচু করে চোখ ছোট ছোট করে তাকালো শিশিরের দিকে। শিশির পাত্তা দিল না তার। জাকিয়া হাসলেন, বললেন, এখনো ছোট আছে, মানুষ করে নে আগে এটাকে। জাকিয়া সময় বুঝে ভালোই মজা করেন ছেলের সাথে, মা হিসেবে অমায়িক। শিশির হাসলো ঠোঁট প্রসারিত করে, শব্দহীনতা। তার মা বেস্ট। এরকম কয়টা মা ফ্রিলি কথা বলে ছেলে আর ছেলে বউয়ের সাথে। আমার মনে হয় শাশুড়িরা এমন নমনীয়তা দেখালে সমাজে বউ শাশুড়িতে কোনো বিবাদ সৃষ্টি হতো না। আর সকল বউদেরও একটু বুঝ থাকলেও শাশুড়িরা কখনো খারাপ ব্যবহার করে না। নিজের মায়ের মতো ভাবতে পারলে ক্ষতি কি? মা তো তারাও হয়। দুজন সামান্য বুঝ নিয়ে চললেই সংসার মধুর মিষ্টি হয়। জাকিয়া সব ঠিকঠাক করে দিয়ে বিদায় নিয়ে চলে গেলেন। শিশির বলল, ওঠ, শেক দেই, ভালো লাগবে। বলে কুয়াশাকে তুলে শুয়ে দিয়ে সে দরজা বন্ধ করে এলো। এরপর বলল, উপর হয়ে শো। কুয়াশা প্রত্যুত্তর ছাড়া উপর হয়ে শুল। শিশির বিছানায় কুয়াশার পাশে গিয়ে বসল। এরপর কুয়াশার কোমরের কাছ থেকে জামা সরালো অনেকটা, কোমর সহ একটু পিঠও আলগা করলো। লাইটের আলোয় হলুদ আভ কোমর সহ মসৃণ পিঠ শিশির দেখল। কুয়াশা উপর হয়ে শুয়েই শিশিরের দিকে তাকিয়ে গভীর দৃষ্টি দিয়ে। শিশির তাকালে সে লজ্জামাখা হাসি দিয়ে মুখ ঢেকে ফেলল। শিশির ঠোঁট কামড়ে হেসে ফেলল নিঃশব্দে। কুয়াশার কানের কাছে কিছুটা ঝুঁকে ফিসফিস করে বলল, আর কত পরীক্ষা নিবি আমার? বড্ড জ্বালাচ্ছিস। সুযোগ হোক একবার, শোধ না নিয়ে ছাড়বো না কিন্তু। কুয়াশা কিছু বলল না, ঢিপ ঢিপ বুক নিয়ে মুখ ঢেকে রাখল। শিশির পাত্রটা থেকে গরম শেক নিয়ে গিয়ে কুয়াশার কোমরে ধরতে থাকলো। গরম ভাবটা আরামদায়ক মনে হলো কোমরে। কুয়াশা একটু উষ্ণ আরাম পেয়ে বলল, ভালো লাগছে। লাগবেই তো, পতি তার পত্নীর সেবা করছে যে। জলদি সুস্থ হ গোবর ঠাসা, এবার তোর প্রতি সেবা করতে হবে। কুয়াশা আরো লজ্জায় নিয়ে রইল। বিছানায় চাদর খামচে ধরে শুয়ে রইল। শিশির টের পেল, হাসলো নিঃশব্দে। একইভাবে অনেকটা সময় নিয়ে শেক দেবার পর কুয়াশা বলল, শোনো, শুয়ে পড়ো। যন্ত্রণা করছে আর? কমেছে। শিশির আর কিছু বলল না। এটা সারবে না বিধায় বাদ রাখলো। কাল এখান থেকে যেতে পারলেই ভালো ডক্টরের কাছে নেবে আগে ভেবে শেক দেওয়া বন্ধ করে দিল। ঝুঁকে কুয়াশা কোমর ও পিঠে ঠোঁট ছুঁয়ে চুমু আঁকলো দুটো। নরম পিঠে দাড়ি সমেত ঠোঁটের ছোঁয়া পেয়ে কেঁপে উঠল সে। ঘুরে তাকালো শিশিরের দিকে। শিশির কুয়াশার দিকে তাকালো।
কুয়াশা উপর হয়ে শোয়া অবস্থাতেই ঘোরার ফলে পেটের উপর থেকে জামা সরে গেল। পেট আলগা হয়ে গেল কিঞ্চিত। হলুদ ফর্সা পেটটা নজর এড়ালো না শিশিরের। কুয়াশার পেটের সৌন্দর্যতা দেখে মাথা ঝিমঝিম করে উঠল তার। নিজেকে দমালো না এক চুল পরিমাণ, বাসনা পূর্ণ করে নিল। ছুঁয়ে দিল ঠোঁট কুয়াশার মসৃণ নরম তুলোর মতো পেটে। ঠোঁট দাবিয়ে দিয়ে চুমু আঁকল কুয়াশার পেটে। আবার ভেঙে এলো কুয়াশার শরীর। শিরশির করে কেঁপে উঠল পুরো কায়া অন্তর। কাটার ন্যায় বিঁধল লোম। ব্যথাময় শরীরে স্বামীর একটু ভালোবাসাময় আদর পেয়ে শরীর জিরিয়ে এলো তার। এত ভালোবাসা কই রাখবে সে? শিশির মুখ তুলতে সে লজ্জায় ভেঙে পড়ল। শিশির মুচকি হেসে লাইট অফ করে শুয়ে রইল। কুয়াশাকে কাছে টেনে নিতে নিতে ফিসফিসিয়ে বলল, আল্লাহ দিব জলদি সুস্থ হয়ে যা। কুয়াশা স্বামীর বুকের মাঝে জড়সড় হয়ে রইল। মুখ গুজে রাখলো গলার মাঝে। শিশির দু হাতের মধ্যে আবদ্ধ করে রাখলো। ভালোবাসার পরশ দিয়ে ব্যথা ভুলাতে চাইল বউয়ের। কয়টা স্বামী এমন করে আগলে রাখে? বউয়ের ব্যথায় ঢাল হয়, ভালোবাসায় তার নিরাময় করতে চায়। সকল স্বামী করে কি এমন? জানা নেই তা কুয়াশার। সে শুধু আর শুধুমাত্র তার ভাষায় বুনো ওল নামক স্বামীর ভালোবাসা চিনেছে। আম্মুকে আম্মু টাকা ধরলি কবে থেকে? আজ থেকে পুকুরে গোসল করার জন্য আমার আম্মু রাজি হচ্ছিল না, তাই তোমার আম্মুকে আম্মু ডেকে রাজি করিয়েছি। গলায় মুখ গুজে রেখে উত্তর করল সে। শিশির মেকি বিস্মিত হয়ে বলল, কত বড় চালাক, চিন্তা করা যায়। এই গোবর ঠাসা, তুই আমার আম্মুকে নিজের স্বার্থ সিদ্ধির জন্য আম্মু বলে পটিয়েছিস। এই জন্যই বলি, গোবর ঠাসাকে গোসল করার অনুমতি কে দিল? কুয়াশায় ফিসফিস করে হেসে দিল। বলল, স্বার্থ সিদ্ধির জন্য ডাকিনি, মন থেকেই ডেকেছি আম্মু বলে। বড় আম্মুই আমাকে কোলেপিঠে করে বড় করেছেন। মেজো আম্মু অনেক ভালোবাসেন, কিন্তু মেজো আম্মুর স্কুলের জন্য বেশি বাড়িতে থাকতে পারতো না, দেখতাম সেটা। তোর বড় হওয়া চোখের সামনে দেখলাম। সকলের এত আদরের ছেলে বলে দু চোখেও সহ্য করতে পারতাম না। আর সেই তুই এখন আমার কোলের মধ্যে বুকে শুয়ে রাজ করে একটা রাত পার করিস। কি দিন এলো আমার জীবনে, চিন্তা কর তাহলে। আল্লাহ তোমার হিংসাকে ভালোবাসে পরিণত করবে বলে আমাদের ভবিষ্যৎ ভবিতব্য এটাই করেছিলেন। শিশির কিছু বলল না। এখন এই মেয়েটাই তার আপন ভেবে বুকে চেপে ধরল তার আহ্লাদি বউকে। রাত 11টা বেজে পার হয়ে গেছে। 12টার কাঁটা ছুঁই ছুঁই। শশী নিহারকে এখনো ছাড়েনি। তারা ছাদে নিজেদের মতো সময় কাটিয়েই চলেছে। কাল চলে যাবে এটাই দুজনের বুক ভারী করে তুলেছে। আবার শুরু হবে দূরত্ব। এই দূরত্ব কতদিনের জানা নেই। আবার কবে দেখা করতে পারবে দুজনের জানা নেই। অনুভূতিরা বিষাদময় হয়ে নিঃশ্বাসের সাথে বের হচ্ছে। ভালোবাসা জিনিসটা খুবই অদ্ভুত। দূরে থাকলে ব্যথা দেয়, কাছে থাকলে মন ক্ষুব্ধ হয়। এই যে নিহার আর শশীর ভালোবাসার মাঝে দূরত্বটাই বেশি শোভা পায়। এভাবে কি ভালোবাসা বাসিতে মন ভরে? তাদের ভরে না। নিহার 11টার দিকে শশীকে ডেকে আনে ছাদে। শশী এসে আবেগ ঘন হয়ে নিহারকে শক্ত করে জড়িয়ে ধরে কেঁদে দেয়। বাচ্চাদের মতো আবদার করে, তাকিয়ে যেন কালি নিয়ে যায় সাথে করে। তাকে ছাড়া ভালো লাগে না তার। সে চলে গেলে থাকতে পারবে না। নিহার শুনে আলতো হেসেছে। সেটা মন থেকে হাসি না, বিষাদময় সে হাসি। কষ্ট তারও হচ্ছে। এই মেয়েটাকে ছেড়ে থাকতে এখন তারও কষ্ট হয়। রোজ যদি চোখের সামনে দেখতে পেত, কাছে পেত। নিজের কষ্টময় আবেগগুলো দমিয়ে শশীকে শান্ত করেছে, অনেক রকম করে বুঝিয়েছে। এও বলেছে পড়াশোনার পাশাপাশি পরীক্ষার চাপ না থাকলে যে ঘুরে ঘুরে আসতে। শশী তা শুনে শুনে একটু শান্ত হয়েছে, কিন্তু নিহারকে সে ছাড়েনি। নিহার না পেরে শশীকে নিয়ে ছাদের রেলিংয়ের সাথে হেলান দিয়ে বসেছে। শশী একদম আবেগী হয়ে উঠেছে। বাচ্চা আমার মন কি আর এত কিছু ভাবে? না মানে শশীও মানেনি, ভাবেনি। সে নিহারের বুকে মাথা রেখে পড়ে আছে। নিহারও নিজের কষ্ট দমিয়ে তার হবু বউকে সান্ত্বনা দিয়ে চলেছে। মাথায় হাত রেখে বুলিয়ে দিচ্ছে। আজ আকাশের চাঁদটা বড়, তাই আলোকিত হয়েছে বেশ প্রকৃতি। নিহার বলল, শশী, চলো নিচে গিয়ে শুবে। এভাবে আমরা একসাথে এত রাতে আছি জানলে সকলে খারাপ ভাববে। আমরা নিজেদের ভালোবাসার জোরে এতটা কাছে এসেছি, কিন্তু আমাদের সম্পর্কে এখনও কোনো পবিত্রতা আসেনি শশী। যেদিন পবিত্রতা আসবে সেদিন সবটা উজাড় করে দিয়ে তোমাকে কাছে টানবো, ভালোবাসবো। ততদিন অপেক্ষা করো আর কষ্ট সহ্য করো। আমি আছি তো তোমার সাথে পাখি। যখন মন চাইবে কল দিবে, ভিডিও কল দিবে, কথা বলবো। পাখি, আমরা দূরত্ব বজায় রেখেও নিকটে থাকবো একে অপরের। শশী বুক থেকে মাথা তুলে নিহারের দিকে তাকিয়ে বাচ্চাদের মতো বলল, ডাকটা ভালো লাগছে আমার। কোন ডাক? পাখি। নিহার হেসে ফেলল, কপালে চুমু আঁকল, বলল, তুই তো আমার পাখি রে।
এটাই রাখবেন। ওসব ইচড়ে পাকা টাকা এগুলো বলবেন না আর। ওহো, তুমি আমার ইসরে পাকা পাখি, ছোট্ট পাখির ছানা। বলে মুচকি হেসে নাকে নাক ঘষে দিল শশীর। আবার বলল, এই পাখির ছানাটাকে একবার শুধু কাছে পাই, তারপর আর উঠতে দেব না। একদম আমার বক্ষ খাঁচায় বন্দি করে রাখবো। শশী লজ্জা পেল। আবছা অর্ধ চাঁদের আলোই তা দেখল নিহার। সেও আলতো হাসল। আরও কিছুক্ষণ গল্প করে তারা নিচে চলে গেল। ভোর 6টা। সকলে উঠে পড়েছে। মালিথা ভিলার সকলে বাড়ি ফিরবে সেটারই তোড়জোড় চলছে। জিনিয়া সিমি উঠে রান্নাবান্নার কাজ করা শুরু করে দিয়েছেন। জাকিয়া আজমিরা আম্বিয়া সাহায্য করছেন। জাকিয়া মালিথারা হানিফ সাহেবের সাথে কিছু দরকারি কথা সারছেন। শিশিরের মাত্র ঘুম ভাঙল। অনেকটা রাত জেগেছিল দুজন। কুয়াশার ব্যথা নিয়ে ঘুম হচ্ছিল না, সেই সাথে শিশিরও ঘুমোতে পারেনি। কুয়াশা ঘুমে এখনো গুটিসুটি মেরে কোলের মধ্যে ঘুমোচ্ছে সে। শিশির রোজকার মতো করে কিছুক্ষণ দেখে কপালে চুমু খেয়ে কুয়াশাকে ছেড়ে উঠে পড়ল। এই ঘরের সাথে লাগোয়া বাথরুম আছে। শিশির গিয়ে ফ্রেশ হয়ে এলো। যেহেতু সময় ছিল তাই নামাজ পড়ে নিল। কুয়াশাকে ডাকলো না, সে বাইরে চলে গেল। সব বাইরে উঠে গেছে। শিশির যেতেই কুয়াশার কথা জিজ্ঞেস করলো সকলে। উত্তরে সে জানালো অনেকটা রাত ব্যথায় কুকিয়েছে, গিয়ে আগে ডক্টর দেখাতে হবে। তুহিন তা শুনে সাথে সাথে ওর একটা অর্থোপেডিস্ট বন্ধুকে ইনফর্ম করে দিল। তার পরিচিত একটা বন্ধু অর্থোপেডিক সার্জন, অর্থাৎ মানবদেহের অস্থি বাহার, অস্থিসন্ধি, লিগামেন্ট এবং মাংসপেশির বিভিন্ন সমস্যায় চিকিৎসা দেবার কাজটি অর্থোপেডিক সার্জন করে থাকে। কথা বলে ফোন রাখলে তুহিন জানালো বিকেল 4টার মধ্যে যেতে বলেছে। শিশির বলল এখান থেকে গিয়ে আগে হসপিটালেই যাবে, এরপর বাসায় উঠবে। সকলে সম্মতি দিল। সকালের নাস্তা খেয়ে জিনিয়া কিছুতেই বেরোতে দিলেন না। দুপুর পর্যন্ত আটকে রাখলেন। জানালেন খুব বেশি দূরের পথ না, এত তাড়াতাড়ি করার দরকার নেই। তিনি আয়োজন করলেন দুপুরের জন্য। সকলে আর মানা করল না। এত সকালে যাওয়াটাও ভালো লাগছিল না কারো। কুয়াশাকে হাঁটাহাঁটি করতে দিচ্ছে না কেউ। নিজের প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামেনি সে। ঘরেই খাওয়া দাওয়া করেছে। আজমিরা মেয়েকে খাইয়ে দিয়ে গেছে। স্মৃতিরা তার পাশে বসে গল্প করছিল। সকাল 10টার দিকে শিশির ঘরে এলে সকলে বেরিয়ে এলো। শিশির বইয়ের হালচাল জিজ্ঞেস করে পাশে বসলো। সে সময় জাকিয়ে এলেন। সকাল থেকে আসার সময় হয়নি। বাইরে বোনের সাথে একটু বেশি ব্যস্ত ছিলেন তিনি। এসে কুয়াশার হালচাল জিজ্ঞেস করলেন তিনিও। এরপর হাতে থাকা পিঠার প্লেট শিশিরের কাছে দিয়ে বললেন, কাল তোদের পিঠা দেওয়া হয়নি, ভুলে গিয়েছিলাম কুয়াশার চিন্তায়। এখন খেলে খাইস তাল পিঠা। শিশির শুনে প্লেট নিয়ে মাকে বসতে বলল। জাকিয়া কাজের চাপ দেখিয়ে আর বসলেন না। এখন অনেক কিছু গোছগাছ করতে হবে। শিশির একটা পাকান তুলে নিয়ে বলল, খাবি তো এগুলো? একটা পাকনা দাও, বেশি খাবো না। শুনে শিশির একটা পাকান দিল হাতে। শিশির হেলান দিয়ে বসে কুয়াশার পাশে শিশিরের মুখোমুখি উঠে বসলো। বসতে কষ্ট হচ্ছে, শুয়েই বেশি থাকছে সে। শিশির খাচ্ছিল, কুয়াশা খেতে খেতে শিশিরের দিকে তাকালো। দেখলো শিশিরের ঠোঁটে পাকানের তেল লেগে ঠোঁটজোড়া ভিজে উঠেছে, চিকচিক করছে। হায় কি সুন্দর লাগছে তার বরটাকে ভেবে মিটমিট করে হাসতে লাগলো। শিশির প্রথমে টের না পেলেও এবার টের পেয়ে ভ্রু কুচকে ফেলল। বলল, আজ এরা হাসছিস কেন পাগলের মতো? তোমার ঠোঁট জোড়া যা লাগছে না, খেয়ে ফেলতে ইচ্ছে করছে। কুয়াশার অকপটে বলা লাগামহীন কথা শোনা মাত্রই শিশির ভ্যাবাচাকা তো খেলোই, সাথে কাশি উঠে গেল বেচারা। কাশতে কাশতে শহীদ হয়ে যাবার জোগাড় হলো বেচারা তার বইয়ের এমন ধারা কথা শুনে। চোখে পানি এসে গেল। এদিকে কুয়াশা হেসে কুটি কুটি হচ্ছে। খুনসুটিতে এই দুজনকে কি যে মিষ্টি লাগে, তাই যদি তারা জানতো। শিশির কিছুক্ষণ কেশে চোখ বড় বড় করে কুয়াশার দিকে হতভম্ব হয়ে তাকালো। কুয়াশা যে এমন ধারার কথা বলতে পারে তার ধারণা ছিল না। অবশ্য সে ভুলে কেন যায় এটা গোবর ঠাসা। এর দ্বারা সব সম্ভব। কুয়াশা হেসেই চলল। শিশির তা দেখে কুয়াশার মাথায় একটা চাটি মারল। বলল, এতটা ফাজিল কবে থেকে হলি তুই? হয়নি, আগে থেকেই ছিলাম, তুমি বুঝতে লেট করে ফেলেছো। আচ্ছা তাই না? হ্যাঁ। বলে ঠোঁট টিপে হাসল। শিশির এবার নিজেও একটু দুষ্টুমি করা শুরু করলো। হাতের পিঠা রেখে কুয়াশার কোমরের উপরি ভাগে পেট বরাবর দুই হাতে দুই পাশে সাবধানে ধরে উঁচু করে নিজের কোলের উপর বসিয়ে নিল। হেলান দিয়ে বসা অবস্থাতেই আছে সে। কুয়াশা চমকে তড়িঘড়ি করে বলল, আরে কি করছো? কেউ এসে যাবে। আসবে না, দরজা ভেরানো। আর সকলে জানে আমরা স্বামী স্ত্রী এক ঘরে আছি, আসলেও নক করে আসবে।
কুয়াশা কিছু বলল না। সে পিঠায় কামড় দিল। শিশির তা দেখে কুয়াশার পিঠটা কেড়ে নিল। বলল, হ্যাঁ এবার বল, কি ইচ্ছের কথা যেন বললি? আমার ঠোঁট কামড়ে খেয়ে নিতে ইচ্ছে করে। কুয়াশা শিশিরের বলা ধরন দেখে লজ্জা পেয়ে গেল, কারণ শিশিরের বলাটা কেমন আবেদনময় লাগলো। শিশির তাকিয়ে থেকে এবার কুয়াশার অর্ধ খাওয়া পিঠাটা নিজের মুখের সামনে ধরে বলল, ওকে নাও স্টার্ট দিস। পিঠা থেকে শুরু কর। ইচ্ছে এখনো জমিয়ে রাখতে নেই, ইচ্ছে করলেই তার সুযোগ পেলে পূরণ করে ফেলতে হয়। আমি নিজেই সেই সুযোগ করে দিলাম। আফটার অল আমার হাজব্যান্ড। বউদের সকল ইচ্ছে পূরণ করার স্বামীদের গুরু দায়িত্ব এবং কর্তব্য। সো কাম ফাস্ট। বলা শেষ করে সাথে সাথে পিঠার টুকরোটা মুখে ভরে ঠোঁট দ্বারা চেপে ধরল। কুয়াশা শুনে হতভম্ব হয়ে গেল। মানে এই ছেলে সত্যি সত্যি ভেবে নিয়েছে সে তো জাস্ট ফান করলো। কে জানতো এই বুনো ওল তার ইচ্ছের উপর মাত দেবে। হায় রে, নিজের বেকুবি কথায় নিজেই ফেঁসে গেল। সে বলল, আরে আমি তো জাস্ট মজা করছি, ঠোঁট আবার কামড়ে খাওয়া যায় নাকি? পিঠা মুখে রেখে আধো আধো ভাবেই উত্তর করল শিশির, কেন যাবে না? সেদিনে কামড় দিলে। কি নির্লজ্জ মার্কা কথাবার্তা বলো, দাও পিঠা দাও। বলে হাত দিয়ে পিঠা নিতে গেল। সে মুখ সরিয়ে নিল। বলল, তোর ইচ্ছে পূরণ না করে আমি ছাড়ছি না। নাও স্টার্টেড। কুয়াশার এবার নিজের গালে নিজেরই চড় দিতে ইচ্ছে করছে। কেন যে এমন একটা কথাই নির্লজ্জা মার্কা বুনো ওলের কাছে পেশ করতে গেল। এখন বুঝো ঠেলা কেমন লাগে। শিক্ষা হয়ে গেছে, আর জীবন নিয়েও বলবে না। নাক কান মলে উঠল সে। শিশির কুয়াশাকে তাকিয়ে থাকতে দেখে আবার ইশারা করলো। কুয়াশা বলল, এখন খেতে পারবো না আমি। ইউ হ্যাভ টু। পুরো অধিকারমূলক কথা তার। কুয়াশা উপায় না পেয়ে মাথা এগিয়ে ঝুঁকে শিশিরের ঠোঁট দিয়ে ধরে রাখা পাকানে এক কামড় দিল। শিউরে উঠল শরীর। অনুভূতিরা প্রজাপতির ন্যায় উঠছে। শিশির মিটমিট করে হাসছে। এই গোবর ঠাসাকে আজ শিক্ষা দিয়ে ছাড়বে, পাকনামি বের করবে আজ। দুজন দুজনের দিকে প্রগাঢ় দৃষ্টিতে অবলোকন করছে। আশা মুখের টুকু চিবিয়ে খেয়ে আবার পুনরায় কামড় দিল পিঠায়। শিশির ঝাঁঝ নিয়ে বলল, পিঁপড়ার মতো খাচ্ছিস কেন? জোরে খা। কুয়াশা কয়েক কামড় খেয়ে এবার শেষ কামড় আছে, কারণ পিঠা পুড়িয়ে গেছে। তাকে থেমে যেতে দেখে শিশির বলল, হা করে কি দেখছিস? এইটুকু আমি খাইয়ে দেব। কুয়াশা তড়ি ঘড়ি করে দুই পাশে বার কয়েক মাথা ঝাঁকিয়ে উত্তর করল, না না আমি খাচ্ছি। শিশিরের ভেতরের দম ফাটা হাসি আসছে। জব্দ যা করতে পারছে না ভেবে আনন্দ লাগছে তার। কুয়াশা শেষ কামড়টা নিতে গিয়ে একদম ঠোঁটের কাছে গিয়ে থামল। একবার শিশিরের ঠোঁটের দিকে তাকালেও তো একবার চোখের দিকে। নিঃশ্বাসে নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। শিশির হাসছে। কুয়াশা শিশিরের ঠোঁটের সাথে ঠোঁট দিয়ে পিঠার টুকরোটা কেড়ে নিল নিজের মুখের মাঝে, কিন্তু মুখ না উঠিয়ে জোরে সরে একটা কামড় দিল শিশিরের ঠোঁটে। আজ কামড়টা উপরিভাগে দিল না। কামড় দিয়ে ভেবেছিল মুখ তুলে নেবে, কিন্তু তার চালাকিতে মাত দেবার জন্য তো স্বয়ং বুনো ওল আছেই। সে কি কম চাই? এরা কেউ কারো থেকে কম না। তাই কুয়াশা যখনই কামড় দিয়ে উঠে আসতে নিল, ঠিক তখনই শিশির কুয়াশার মাথার পেছনে খপ করে পেরে ধরল। এরপর কুয়াশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে একটা গভীর গাঢ় চুমু খেল। খেয়ে তৎক্ষণাৎ একটা জোরে সরে কামড় বসিয়ে দিল। কামড়টা সে দিল একদম পারফেক্ট জায়গায়, যেটা ঠোঁটের ভেতরের অংশ, যা বাহির থেকে বোঝা যাবে না। কুয়াশা ঘুমিয়ে উঠল। খেটে গেল বোধহয়। ছেড়ে দিল কুয়াশাকে। মুখ উঠিয়ে দুই ঠোঁট দ্বারা তেল মুছতে মুছতে মিটমিট করে হাসল। এরপর নিজের দুই হাত থেকে ধুলো ঝাড়ার মতো করে হাত ঝাড়তে ঝাড়তে বলল, আইসে আমার সাথে পাঙ্গা নিতে। কুয়াশা নিজের মুখের মধ্যকার পাকানটুকু চিবিয়ে খেতে খেতে বলল, ওরে আমার বাহাদুর রে। দেখিয়েই তো দিলাম আমার বাহাদুরি। বলে মুখ ঝামটিয়ে কুয়াশা গাল ফুলিয়ে বসে থাকল। শিশির হাসল তা দেখে। কুয়াশাকে টেনে বুকের উপর ফেলল। বলল, ডাবল মিস্টেটের টেস্ট কেমন পেলি পিঠায়? তা শুনে শিশিরের দিকে তাকিয়ে বলল, কি নির্লজ্জ মার্কা লোক গো তুমি। শিশির এবার জোরে জোরে হেসে দিল। কুয়াশা শিশিরের ডান পাশে বুকে মাথা রেখে বাম মুখ করে দুই হাতে শিশিরকে ঝাপটে জড়িয়ে ধরে রাখলো, আর মিট করে সেও হাসতে লাগলো। দুপুর 1টা। খাওয়া দাওয়া করে প্রায় রেডি হয়ে গেছে সকলে। সেদিনের গাড়ি দুটোকে তুষার কল করে আবার আনিয়েছে সকালের দিকে। এদিকে মিহির ঈশাকে নিয়ে পুকুর পাড়ে এসেছে।
ঈশা কিছুটা বিরক্ত। এখন সকলে চলে যাবে, এই সময় এমন টেনে আনার মানে আছে? যা বলার ফোনেও তো বলা যেত। বলল, সকলে বের হয়ে গেছে, খুঁজবে আমাকে, যা বলার জলদি বলো। এই ধরলি লঙ্কা, তোর এত দেমাক কেন রে? অনুভূতি বুঝিস না? আজ এতদিন ধরে বলে যাচ্ছি, পাত্তাই দিচ্ছিস না। সমস্যা কি তোর? তুমি জানো না আমাদের এজ ডিফারেন্স মাত্র 1 ইয়ার। এত কম এজ ডিফারেন্সের সম্পর্কের ভবিষ্যৎ কি হবে? তোমার সেটেল হতে হতে আমার অন্য ঘরে সংসার করার বয়স হয়ে যাবে। মানুষ সেম ইয়ার রিলেশন করে না। করে, কিন্তু সেসব আমার কাছে ভিত্তিহীন লাগে। বিয়ে করে বউ খাওয়াতে পারে না, আর পারলেও বাপের টাকায়, নয়তো সেটেল হয়ে বিয়ে করতে করতে বয়স হয়ে যায়। তোমার কি মনে হয় আমার বাবা এতদিন বিয়ে না দিয়ে আমাকে রেখে দেবে? বুবুকে রাখার কারণ ফুপুর জন্য, আমাকে এতদিন রাখবে না বলে দিয়েছে। একটা সুযোগ তো দিতেই পারিস নাকি? আমার জন্য একটু স্যাক্রিফাইস করতে পারবি না রে ধনী লঙ্কা? এমনভাবে বলল মিহির। ঈশার মায়া হলো অনেক। তাছাড়া এতদিন কথা বলতে বলতে সুপ্ত একটা অনুভূতিও কাজ করে, কিন্তু সেটাকে দমিয়ে রেখেছে ঈশা। সে আবার বলল, তোর বিয়ে দিতে চাইলে বলবি তুই অনার্স কমপ্লিট করে বিয়ে করতে চাস। ততদিনে আমি একটা কিছু করে ফেলতে পারবো ইনশাল্লাহ। বিএসসিটা করেই বিসিএস দেওয়ার চেষ্টা করব। ততদিন একটু অপেক্ষা করে নে না। প্রয়োজনে 2-1 বছর পর বাড়িতে জানিয়ে দেব আমি। তোদের বাইরেও কথা বলবো। শুধু শশীর বিয়েটা হয়ে গেলে সব করতে পারবো। বোন পান না করে কিছু করতে পারবো না বাড়িতে। একটা সুযোগ দিয়ে না ধনী লঙ্কা। ঈশা গভীর নজরে চেয়ে রইল মিহিরের দিকে। মিহির আবার বলল, সত্যি তোকে ভালোবেসে ফেলেছি। আগে অনেক মেয়ের সাথে কথা বলতাম, এখন সেটাও বলি না। বিলিভ মি। ঈশা এবার মিহিরের কাছে এগিয়ে গেল। এরপর মিকি রাগ নিয়ে মিহিরের টি শার্টের কলারের সামনে বাম হাতে মুঠো পাকিয়ে ধরে চোখে চোখ রেখে ডান হাতের তর্জনী তুলে শাঁসানি ভঙ্গিতে বলল, এরপর থেকে আর কারোর সাথে কথা বলে খুন করে রেখে যাবো বলে দিলাম। বলা শেষ করেই মিহিরের পাতলা চিকন শরীরটা ধাক্কা দিল। মিহির হাসল। ঈশা বলেই হাঁটা ধরল। মিহির হাসতে হাসতে বলল, এই ধনী লঙ্কা, ভালোবাসি রে। ঈশা শুনিও না শোনার মতো করে নিঃশব্দে হাসতে হাসতে চলে গেল। সকলে বাড়ি থেকে বের হয়ে গেছে। কুয়াশা আস্তে আস্তে বৃষ্টিদের সাথে এগিয়ে গেল। নিহা শশীর সাথে কথা বলছে। সকলে এ নিয়ে কিছু বলেনি। বিদায়বেলায় একটু কথা বলেনি। তারা এখনো বাড়ির মধ্যে। শিশির গাড়ির কাছে এসে তুষারকে বলল, ভাইয়া 1 ঘন্টার বেশি রাস্তা কুয়াশা বসে থাকতে পারবে এতক্ষণ? বুঝছি না, এছাড়া কোনো উপায়ও নেই, একটু কষ্ট করে যেতেই হবে। শিশির আর কিছু বলল না। সকলে সকলের থেকে বিদায় নিল। আজমিরা আম্বিয়া জিনিয়াকে জড়িয়ে ধরে বিদায় নিলেন। জাকির মালিথারা হানিফ সাহেবের কাছ থেকে হাসি মুখে বিদায় নিলেন। সৌরজ, সিমি, মিহিরের থেকে সকলেই বিদায় নিল। এরই আছে শশী কান্নামুখ করে নিহারের সাথে বেরিয়ে এলো। শশী আসতে আম্বিয়া, আজমিরা, জাকিয়া, কুয়াশারা সকলে জড়িয়ে ধরে ধরে সান্ত্বনা দিল। এও বলল সকলে খুব জলদি নিয়ে যাবে তাদের কাছে। শশী এবার আর নিজেকে দমালো না, কেঁদে দিল ঝরঝর করে বৃষ্টিদের জড়িয়ে ধরে। বৃষ্টিরা মুচকি হেসে সান্ত্বনা দিল। নিহারের মন ভার, সে কিছু বলল না। এরপর সকলে একে একে গাড়িতে উঠে বসল। নিহার শশীর দিকে তাকিয়ে মলিন মুখে মুচকি হাসি রেখা টেনে গাড়িতে উঠে পড়ল। আর দাঁড়িয়ে থাকা যাবে না। অনুভূতিরা বিষাদময় হয়ে উঠেছে। অন্তর জ্বলে যাচ্ছে। ভালোবাসার প্রিয় মানুষের থেকে দূরে থাকা যে কতটা কঠিন, যারা থাকে তারাই একমাত্র এর জ্বালা বুঝে। শিশির আজ কুয়াশার পাশে বসল। বৃষ্টি শ্বশুরদের গাড়িতে উঠল। আজ আর ঠাসাঠাসি করে বসতে ইচ্ছে করল না। সকলে উঠতেই গাড়ি স্টার্ট দিয়ে দিল। সকলে গাড়ির ভেতর থেকে বিদায় নিল আরও একবার। এই যাত্রাটা সকলের জন্য কষ্টের মনে হচ্ছে। 2 দিন থেকে অনেক স্মৃতি তৈরি হয়ে গেছে। রিজভি, মিহির, সৌরজকে আরও একবার বলল। তারপর চলে গেল গাড়ি তার গন্তব্যে আপন গতিতে। রেখে গেল গাড়ির মধ্যে থাকা এক একটা মানুষেরই গ্রামের প্রকৃতিতে নানান রকম ভালো লাগা, ছোট বড় অনুভূতি ও স্মৃতি। আবার সুযোগ হলে আল্লাহ চাইলে দেখা হবে এই অপূর্ব গ্রামটাকে।
শশী টলমল চোখে চেয়ে রইল যত দূর দেখা গেল। নিহার গাড়ির ভেতর থেকে মুখ বের করে তাকিয়েছিল। গাড়ি অদৃশ্য হতে শশী আর দাঁড়ালো না। তার ছোট্ট হৃদয়টা বড্ড পাগলামি করছে, কষ্ট হচ্ছে অনেক। ধরিত্রীতে সন্ধ্যা নেমে গেছে, চারিদিকে আজানের ধ্বনিতে মুখরিত। শিশির কুয়াশাকে নিয়ে কুষ্টিয়ার পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের লিফট থেকে বেরিয়ে নেমে বাইরে গেল। সাথে নিহার, তুষার, তুহিন আছে। বাকিরা বাড়িতে চলে গেছে। নিহার গিয়ে দুটো সিএনজি ডাকলো। একটাতে শিশির, কুয়াশা উঠল শুধু, অন্যটাতে ওরা 3 ভাই। কুয়াশাকে নিয়ে তারা 3টার দিকে হসপিটালে আসে। এরপর ডক্টরকে দেখালে কোমর এক্সরে সহ এমআরআই করতে দেয়। সে সব করে ডক্টরের সাথে কথা বলে সকল ফর্মালিটি পূরণ করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। কুয়াশা মেরুদণ্ডের কোমরের হাড়ে ব্যথা পেয়েছে, সাথে মাংসপেশির উপরিভাগের আঘাতটা পাশে থাকা শানের সাথে আঘাত পায়। এর কারণে মাংসসহ হাড়ে আঘাত লাগে। এছাড়া উপর থেকে নিচে শক্ত মাটিতে পড়ার কারণে মেরুদণ্ডের কোমরের হাড়ে ভালো মতোই আঘাতটা লেগেছে। শুধু মাংসে লাগলে এতটা সমস্যা হতো না, যেহেতু মেরুদণ্ডের হাড়ে লেগেছে, জন্য ব্যথাটা মারাত্মক রূপ নিয়েছে। হাঁটাসহ বসতেও সমস্যা করছে। হাড়ের ব্যথা সব থেকে বেশি যন্ত্রণাদায়ক। কুয়াশাকে টোটালি 3 সপ্তাহ বেড রেস্টে থাকতে বলা হয়েছে। সেখানে 2 সপ্তাহ তো মাস্ট থাকতেই হবে। প্রয়োজন ছাড়া হাঁটাহাঁটি করা যাবে না। এছাড়া বাড়িতে প্রাথমিকভাবে চিকিৎসাও নিতে বলেছে, সেটা গরম পানি ঢালা বা গরম পানির সেক দেওয়া। উপরোক্ত কথাগুলোই সিএনজির মধ্যে শিশির কুয়াশাকে বলতে বলতে বাড়ি ফিরেছে। কুয়াশা মুখ বুজে গিলেছে। বসতে সমস্যা হচ্ছে বলে একপাশ করে শিশিরের বুকে হেলান দিয়ে আছে। শিশির বকবক করছে। একসময় কুয়াশা বলে উঠল, একটা ইন্টারেস্টিং কথা শুনবা? শিশির বেজায় বিরক্ত হলো। সে বলছে গুরুত্বপূর্ণ কথা, আর ফাজিল গোবর ঠাসাটা আছে ইন্টারেস্টিং কথা নিয়ে। এতক্ষণ সে যে বকবকগুলো করলো সেগুলোকে আদৌ শুনেছে? ধমকে বলল, এই তোকে যে আমি এতগুলো ইম্পর্টেন্ট কথা বলছিলাম, শুনেছিস একটাও? কুয়াশা চোখ মুখ কুচকে বলল, শুনেছি, রাখো তো ওসব, বাড়ি গিয়ে শুনবো আবার। শিশিরের মনটা চাইলো গোবর ঠাসাকে একটা ধাক্কা দিয়ে ফেলে দিতে। বিরক্ত নিয়ে চুপ করে রইল। কুয়াশা আচ্ছালই শিশিরের মুখটা দেখার চেষ্টা করলো মাথা তুলে। গাড়ির ভেতর তারা দুজনই শুধু, সামনে ড্রাইভার। শিশির সামনে তাকিয়ে আছে। কুয়াশা বলল, হসপিটালে একটা নার্স কি বলেছিল শুনবে? শিশির প্রত্যুত্তর করল না, কিন্তু সামনে তাকিয়ে কুয়াশার বলতে চাওয়া কথাটা শোনার জন্য কান পেতে রাখল। কুয়াশা বুঝে উঠে বলল, আমি বসেছিলাম, তোমরা ছিলে না কেউ তখন। একটা নার্স এসে বলল, আপা আপনি একা বসে আছেন, কেউ নেই সাথে? আমি বললাম, হ্যাঁ আছে তো, আমার ভাইয়েরা আছে। মেয়েটা বলল, ও তো কোথায় গেছেন ওনারা? আমি উত্তরে বললাম, ডক্টরের সাথে কথা বলছে। মেয়েটা খুব চালাক ছিল, বুঝছো? মেয়েটা তোমাদের দেখিয়েছে, বুঝিয়েছ। আমি একা নই, তোমরাও ছিলে। কিন্তু মেয়েটা মেবি ক্রাশ খেয়েছিল, তবে কার উপর বুঝিনি। তা মেয়েটা আমার সাথে কিছুক্ষণ খোঁজ গল্প করে সব ভাই কী করে না করে জিজ্ঞাসা করতে লাগলো। ও জিজ্ঞাসা করলো সকলে সিঙ্গেল কিনা। আমি তো তখন বুঝে গেলাম ঘাবলা আছে মেয়েটার মনে। এরপর তোমরা পেরিয়ে অন্য সাইডে গেলে না, তখন সে আবার তাকিয়ে দেখে তোমার কথা বলল, আপা আপনি একটা মাত্র মেয়ে, সব ভাই কয়টা কি সুন্দর যত্ন নেয় আপনার, আপনি খুব লাকি, ইত্যাদি ইত্যাদি। উত্তরে মাথা নাড়িয়ে হো বললাম শুধু। ও মা, পরক্ষণে মেয়েটা তোমাকে দেখিয়ে বলে, আপা আপনার এই ভাইটা কি সিঙ্গেল নাকি মিঙ্গেল? আমি শোনা মাত্রই চোখ ছোট ছোট করে তাকালাম। মেয়েটা বোধহয় ভয় পেয়েছিল। যাই হোক, আমি কি উত্তর দিয়েছি জানো? শিশির এতক্ষণ বেশ আগ্রহ নিয়ে শুনছিল কুয়াশার ইন্টারেস্টিং গল্পটা। প্রশ্ন পেয়ে বুকের দিকে কুয়াশার মুখের দিকে তাকিয়ে বলল, কি? কুয়াশা উত্তর পেয়ে বেশ খুশি হলো, বুঝলো শিশির আগ্রহ নিয়ে শুনছে গল্পটা। তাই সেও আবার বলা শুরু করলো। আমি বললাম, সেটা জেনে কি করবেন? মেয়েটা বলল, জানতে চাইলাম আর কি। আমি বললাম, ছেলেটা খুব বাজে, বুঝলেন? আমাকে শুধু মারে আর প্রচুর ঝগড়াটা, মাইয়াগো মতো ঝগড়া করে শুধু। জীবন আমার তেজপাতা করে দিল। এটার জন্য জীবন আমার ফাটা বাঁশের চিপকায় চিপকায় যাওয়ার মতো অবস্থা হয়েছে। আফসোস আমার জীবনের প্রতি। এই বনল, ওইটার থুকু, ওই ছেলেটার সাথে আমাকে ধরে বেঁধে চিপকে দেওয়া হয়েছে, বিয়ে দেওয়া হয়েছে। এই 3টে আমার ভাই হলো, এই ব্ল্যাক শার্ট পরা অতি সুদর্শন ছেলেটা না, এটা আমার স্বামী। এখন বলেন সিঙ্গেল নাকি মিঙ্গেল? সব শুনে মেয়েটার মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেল, বুঝলে? কিন্তু আমি বুঝলাম না, মেয়েটার ফাটা বেলুনের মতো অমন চুপসে গেল কেন, আর তৎক্ষণাৎ উঠেই বা গেল কেন? কি সুন্দর কথা বলছিল, আমার বেশ ভালোই লাগছিল। একা একা বোর ফিল করছিলাম।
আচ্ছা যাই হোক, সে অমন এক্সপ্রেশন কেন দিল গো, বলতে পারবা? শিশির এতক্ষণ ভ্রু মুখ কুচকে কুয়াশার গল্প শুনছিল, কিন্তু শেষ কথাগুলো শুনে কুয়াশার দিকে কিছুক্ষণ ভ্রু কুচকে তাকিয়ে থেকে জড়িয়ে জোরে হেসে ফেলল। কিছুক্ষণ হেসে নিয়ে কুয়াশার দিকে তাকালো। কুয়াশাও মিটমিট করে হাসছে। সে বলল, তুই এত দুষ্টু কেন রে আল্লাহ দিব? বলে কুয়াশার ডান গালে আলতো কামড় বসিয়ে দিল। এরপর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কারণ তোর ব্ল্যাক শার্ট পরা অতি সুদর্শন স্বামীর উপর ক্রাশ খেয়েছে মেয়েটা, বুঝলি? তোর স্বামীর পাওয়ার কি দেখছিস? বলে কুয়াশা সে কানের লতিতে ছোট্ট কামড় দিল। আবার বলল, তবে বেচারিকে এভাবে ছ্যাঁকা না দিলেও পারতি, অন্যভাবে বলতি ডোজটা গভীর হয়ে গেছে। ঠিক করেছি। আসছে আমার স্বামীর উপর নজর দিতে। মেজাজ তো আমার তখনই চড়ে গিয়েছিল তোমার কথা জিজ্ঞাসা করাতে। মনটা চাইছিল চোখ দুইটা তুলে নিয়ে মার্বেল খেলি। কত বড় সাহস, আমার স্বামীর উপর ক্রাশ খেয়ে আবার আমার কাছে আসে। শিশির আবার হাসলো। তো বুঝে শুনে ডোজটা দিয়েছিস? হ্যাঁ, কি ভাবো আমায়? আমি বোকা? না তো, তুই গোবর ঠাসা। কুয়াশা চোখ ছোট ছোট করে তাকালো। শিশিরের কাঁধ বরাবর বাহুর উপর দাঁত বসিয়ে দিয়ে কামড় দিল। জোরে আর দেয়নি, স্বাভাবিক মতোই দিল। শিশির হাসলো, বলল, তবে এতটাও ঠিক না, একটা মেয়ের ভালো লাগতেই পারে, এতে এত হিংসাত্মক হবার কিছু নেই। সে পছন্দ করলে কি তোর স্বামী করছে নাকি চলে যাচ্ছে? আর তোরও বলার ভুল প্রথমে ছিল, তুই ভাইয়ারা বলেছিলি, ফাজিল আমাকে ভাইয়া বানিয়ে দিয়েছিলি। কুয়াশা দাঁত বের করে হিহি করে হাসলো। ভাইয়া তো তুমি, এখন না ভাইয়া থেকে সাইয়া হইছো? শিশিরের দিকে তাকিয়ে বলল কথাটা। শিশির চোখ ছোট ছোট করে চেয়ে রইল। কুয়াশা এবার টুক করে শিশিরের গালে চুমু খেল। শিশির সামনে তাকিয়ে দেখলো ড্রাইভার দেখলো কিনা, কারণ সে কামড় দেবার সময় অন্ধকারে দিয়েছিল, কিন্তু এখন আলোকিত। শিশির কুয়াশার দিকে তাকিয়ে মেকি রাগ নিয়ে বলল, ফাজিল তো হচ্ছিস দিন দিন। চল আগে বাড়ি যেয়ে নেই, এরপর কত চুমু দিতে পারিস দেখবো। কুয়াশা পাত্তা দিল না, বুকের সাথে লেপ্টে রইল। কিছুক্ষণের মাঝে ওরা পৌঁছেও গেল। গাড়ি থেকে নেমে বাড়ির মধ্যে গেল। সকলেই শিশিরদের অপেক্ষাতেই ছিল। ওরা আসতে সকলে কুয়াশার অবস্থা জিজ্ঞেস করলো। শিশির সবটা বলল। জাকিয়া শুনে বললেন, সিঁড়ি ভেঙে বরাবর ওঠানামা করবি না। আজ উঠবি, তারপর আর নামবি না, সব উপরেই করবি, মেনে চলবি, জলদি সেরে যাবে। কুয়াশা সম্মতি দিল, বলল, আর বলতে পারছি না আম্মু, ঘরে যাব আমি। সকলে সম্মতি দিলে সে চলে গেল। সিঁড়ির কাছে যেতে শিশির অতি সাবধানে কোলে তুলে নিল। কুয়াশা চিল্লিয়ে চোখ বড় বড় করে তাকালো। পেছনে দেখলো সব ওদের দিকে চেয়ে আছে। কোলে করে নিয়ে যাওয়ার বুদ্ধি চাকিয়ে দিয়েছে। এতগুলো সিঁড়ি ভেঙে উপরে গেলে ব্যথা বাড়বে বই, কমবে না। শিশির গা ছাড়া ভাব নিয়ে সিঁড়ি ভেঙে উঠছে। কুয়াশা বলল, এসব কি ধরনের ফাজলামি? ছি, বাড়ির লোক কি ভাবছে? লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে আমার। তো মরে যা। কুয়াশা চোখ বড় বড় করে আবার তাকালো। সে আবার বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, তোকে কোলে নেবার কথা তোর শাশুড়ি আমাকে বলছে, নয়তো তোর মতো গোবর ঠাসা আলুর বস্তা নিয়ে এতগুলো সিঁড়ি বেয়ে ওঠার কোনো ইচ্ছা ছিল না আমার। কুয়াশা বেজায় রাগলো। কয়েকটা চর থাপ্পড় কিল ঘুষিও দিল। শিশির হেসে ঘরে গিয়ে বসিয়ে দিল, বলল, শুয়ে থাক, অকারণে বসে থাকিস না। কুয়াশা শুনে বোরকা খুলে বিছানার উপর রেখেই শুয়ে পড়ল। শিশির কুয়াশার বোরকা তুলে নিয়ে কর্নার আলনার উপর রেখে নিজেও চেঞ্জ করে ফ্রেশ হয়ে এলো। এসে বলল, ফ্রেশ হবি না? একটু পর যাচ্ছি, ব্যথা করছে বসে থাকতে থাকতে। শিশির কিছু বলল না, ঘর ছেড়ে চলে গেল। এদিকে নিহার এসে নিচে আর বেশিক্ষণ থাকলো না। তার ভেতর ঝড় শুরু হয়েছে। সেই ঝড় আগে থামাবে এরপর কথা। সে নিজের ঘরে জলদি গিয়ে চেঞ্জ না করেই আগে শশীকে সরাসরি ভিডিও কল দিল। শশী বোধহয় নিহারের কলের অপেক্ষা দিয়েছিল, কিন্তু সেকেন্ড না পেরোতেই রিসিভ হলো। সাথে সাথে নিহার তার ইছড়ে পাকা পাখির মুখটা দেখতে পেল, আর ভেতরের সব ঠান্ডা হয়ে গেল। এতক্ষণ প্রলয় হচ্ছিল, তার নিমেষেই থেমে গেল। কিছুক্ষণ দেখলো শশীকে, চোখ মুখ ফুলিয়ে ফেলেছে। দেখেই মুচকি হাসলো। কি পাগলি মেয়েটা ভাবা যায়! এই বয়সে একে তো প্রেম করেছে, তার উপর আবার এঙ্গেজও করেছে, এখন আবার বরের বাড়ি আসার জন্য নাকের পানি চোখের পানি এক করে ফেলেছে। ভেবেই আবার হাসলো। মেয়েটা বাচ্চা, কিন্তু আবেগগুলো খাঁটি।
ভালোবাসা কতটা গভীর হলে এই সদ্য 17 বছরের মেয়ে এমন করতে পারে ভাবতেই প্রশান্তিতে অন্তর কায়াতে ছেয়ে গেল। দুজনেই দুজনকে আগে কিছুক্ষণ দেখে নিয়ে নিহার বলল। কেঁদেছো কেন এত? কষ্ট হচ্ছে আমার। নিহার কি বলবে বুঝল না, তারও একই অবস্থা। সে এসব কথা রেখে বলল, খাওয়া দাওয়া করেছো? কারেন্ট নেই, আসলে খাবো। আপনি খেয়েছেন? না, মাত্রই বাড়িতে এলাম। তোমাদের ওখান থেকে কুয়াশাকে নিয়ে হসপিটালে গেছিলাম, একটু আগে আসলাম। না চেঞ্জ করেছি আর না ফ্রেশ হয়েছি। কথাটা বলে নিহার নিজেও একটু অপ্রস্তুত হলো। মেয়েটা এমনি কষ্ট পাচ্ছে, তার উপর এমন কথা বলাটা ঠিক হলো না। সেও কি শশীর মতো আবেগে বাচ্চা হয়ে গেল? কথার খেই হারিয়ে ফেলেছে কেন? কি সব পাগলামো করছে। নিজেকে সামলে নিল, কিন্তু ওদিকে ফোনের ওপাশে যা হবার তা হয়েই গেল। শশী নিহারের কথাটা শোনা মাত্রই কিছুক্ষণ চেয়ে থেকে ঝরঝর করে কেঁদে দিল আবার। নিহারের এবার নিজের গালে নিজেরই থাপ্পড় দিতে ইচ্ছে করছে। একে তো একটা বাচ্চার প্রেমে পড়ে জীবন তার তেনা তেনা, তার উপর এখন আবেগে সে নিজেও হাবুডুবু খাচ্ছে। তড়িঘড়ি করে শশীকে থামাতে লাগলো। কিছুক্ষণ মিষ্টি মধু বাণী দিয়ে যখন কাজ হলো না তখন ধমক দিল। শশী ধমক খেয়ে থামল। নিহার নরম স্বরে বলল, এই পাখি, কেঁদো না। আর আমরা এই দেখো একসাথে আছি, আর এমন আবেগী হয়ে যদি পড়াশোনার ক্ষতি করো তো বিয়ে কিন্তু ক্যান্সেল। সো পড়াশোনায় মন দাও, কারেন্ট আসলে খেয়ে পড়তে বসবা, ঠিক আছে? হ্যাঁ, কুয়াশা বাবুকে কি বলেছে ডক্টর? নিহার সবটা বলল। এরপর আরো কিছুক্ষণ কথা বলে নিজেদের মন শান্ত করে ফোন রাখলো। ফোন রেখে নিহার ঠাস করে শুয়ে পড়ল। চোখ বুঝল। গত দুদিন শশীর সাথে কাটানো মুহূর্তগুলো চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো। ভালোবাসা বড়ই অদ্ভুত জিনিস, তার রং যে কেমন কেউ বলতে পারে না। এক একটা মানুষের কাছে ভালোবাসার রঙের বর্ণনা এক এক রকম। সেই রং কখনো হাসি খুশি আনন্দ সুখ দেয়, তো কখনো ক্রুদ্ধ রূপ নেয়, আবার কখনো বিষাদময় হয়। বিষাদময় রংটা হয় কঠিন গাঢ় ভারী, যেটা হৃদয় ভেঙে টুকরো টুকরো করে দেয়। কিন্তু নিহার আর শশীর ভালোবাসার রং এখনো আনন্দের তারা পূর্ণতা পেতে চলেছে। তাদের ভালোবাসার একটা নাম হয়েছে। কথাটা হঠাৎই চোখ বুজে পড়ে থাকা নিহারের মস্তিষ্কে এসে হানা দিল। তৎক্ষণাৎ চোখ খুলে তাকালো। বাম হাতের অনামিকা আঙ্গুলে নজর দিল। সেখানে রূপোর সাথে পাথরের কাজ করা অসম্ভব সুন্দর একটা আংটি শোভা পাচ্ছে। আঙ্গুলে একটা চুমু দিল, গন্ধ নিল। এখানে শশীর ছোঁয়া সহ গন্ধ আছে মনে হলো তার কাছে। পরক্ষণেই নিজের করা কাজে নিজেই অবাক হয়ে গেল। তার করা পাগলামির কথা ভেবে হেসে ফেলল শব্দ করে। হেসে উপর হয়ে শুয়ে বালিশ আঁকড়ে ধরল, চোখ বন্ধ করে আওড়ালো, নিহার, তুই তো একদম গেছিস, পাগল হয়ে গেছিস তুই। একটা বাচ্চা মেয়ের প্রেমে পড়ে তুই পাগল হয়ে গেছিস। ওই ইসরে পাকা বাচ্চা মেয়েটা তোকে ভালোবাসার অতল সাগরে ডুবিয়ে দিয়েছে। সেখান থেকে আর উঠার ক্ষমতা নেই তোর। এখন সারা জীবন তোর হাবুডুবি খেতে হবে আর সাঁতার কাটতে হবে, ডুবে ডুবে বাঁচতে হবে তোর ভালোবাসা নামক ওই অথৈ সাগরে। পরের দিন কাক ডাকা ভোর। শিশির গত রাতেও কুয়াশাকে সেঁক দেওয়া থেকে শুরু করে পেন রিলিভার দিয়ে ম্যাসাজ করে দিয়েছে, অনেকটা সময় নিয়ে। কুয়াশার ব্যথায় টনটন করছিল জায়গাটা। কোমরের ব্যথার জন্য দুটো পাও ব্যথা হয়ে উঠেছে, ভাবে লাগছে তার। পুরো অস্থিমজ্জায় ব্যথায় ছেয়ে গেছে। কি নিদারুণ কষ্ট, যন্ত্রণায় ভুগতে হচ্ছে। মনে হচ্ছে দিন দিন ব্যথা বাড়ছে, কিন্তু বেশি কিছু বলতে পারছে না শিশিরের ভয়। এছাড়া আজমিরাও বেশ বকাবকি করে যাচ্ছে। মেয়েটার হয়েছে যত জ্বালা। একটা ভুলের জন্য বকা শুনতে শুনতে কান পৌঁছিয়ে গেল। গত রাতেও অনেকটা রাত কাতরিয়েছে সে। সব রোগ তো আর একদিনে যায় না, রোগ মানেই তো ভোগান্তি, ভুগতে তো হবে একটু। শিশিরের ঘুম ভাঙল। কুয়াশা ঘুম, চোখ খুলে ঘুমান্ত কুয়াশাকে দেখতে পেল। তারই বুকের কাছে গুটিসুটি মেরে ঘুমোচ্ছে। কিছুক্ষণ দেখে কুয়াশার গলার মাঝে মুখ ডুবিয়ে গাঢ় একটা চুমু দিল। নড়ে চড়ে উঠল কুয়াশা, হাসলো তা দেখে। উঠে পড়ল সে। সকাল 8টা। নিচে কুয়াশা বাদে সকলে খাবার খাচ্ছে। বৃষ্টি কনসিভ করার পর থেকে সকালেই খেয়ে নেয়। ঘন ঘন খিদে পায় তার, কিন্তু অল্প খেতে পারে। এই জন্য শাশুড়ি ঘন ঘন খেতে বলেছে। বৃষ্টির দিকে জাকিয়া খুবই যত্নশীল। এছাড়া আজমিরা অনেক যত্ন নেন বৃষ্টির। সিঁড়ি ভেঙে বেশি ওঠানামা করতে দেন না। আম্বিয়া স্কুলে থাকে, বেশি কিছু করতে পারেন না, তবে এসে ফ্রিলি অনেক পরামর্শ দেন তিনি। প্রথম প্রেগন্যান্সিতে সব মেয়েরাই অজান্তা থাকে, সেগুলোই তিনি সুন্দর করে বুঝিয়ে দেন। কিভাবে চলতে হবে না হবে সব বলেন কাছে বসিয়ে।
আম্বিয়া মানুষটা ব্যবহার অমায়িক, কিন্তু একটু ইন্ট্রোভার্ট স্বভাবের, তবে খুব বেশি না। এই বাড়িতে জায়েদের মিল ভাইদের মেলবন্ধন ধরে রাখার একমাত্র কৃতিত্ব জাকিয়া। তিনি সর্বপ্রথম এই বাড়িতে এসে এই বাড়ির প্রতিটি মানুষকে নিজে হাতে গড়েছেন, বেঁধেছেন। দুই যা যখন বিয়ের পর এসেছিলেন তিনি নিজে সব বোঝাতেন, সংসারে সকলের সাথে মিলেমিশে থাকার উপদেশ দিতেন। এছাড়া তিনি নিজেও অমায়িক ব্যবহার করতেন, যা আম্বিয়া আসমিরা কেউই উপেক্ষা করতে পারেনি। আসলে কথাই বলে না, বড়দের দেখে ছোটরা শিখে, আর সেই জিনিসটাই এই বাড়িতে ঘটেছে। জাকিয়া বড় যা তার থেকে বাকি দুটো শিখেছে। তিনি এই বাড়ির প্রতিটি কোণা দেয়াল সদস্য নিজের মতো করে বেঁধে রেখেছেন। কখনো জায়েদের সাথে হিংসা বিবাদ করেননি, কাউকে করার সুযোগও দেননি। এভাবেই বছরের পর বছর চলতে চলতে এখন এত ভালো মেলবন্ধনটা এই বাড়ির অভ্যেস হয়ে গেছে। জাহিদ মালিথা আজ চলে গেলেন, সকলেই সকলের গন্তব্যে গেলেন। শিশির খেয়ে উপরে এলো, সে ক্যাম্পাসে যাবে। শনিবার থেকে পরীক্ষা তার। উপরে এসে দেখলো আজমিরা খাওয়াচ্ছেন একমাত্র মেয়েকে। মেয়েটা অসুস্থ হলে এইভাবেই তিনি মেয়ের যত্ন নেন, আবার বকেন। মায়েদের মন কি না। শিশির এসে প্রয়োজনীয় সব জিনিস নিয়ে আজমিরার উদ্দেশ্যে বলল, ছোট আম্মু, তোমার মেয়ে যেন তিরিং বিরিং না করে বেড়ায়, আর নিচে যেন না যায়। প্রয়োজন ছাড়া নিচে নামতে দেবে না, ঘরেই যেন থাকে। ঔষধগুলো ঠিকমতো খাইয়ে দিও, আর দুপুরে গরম পানির শেক সহ পেইন রিলিভার দিও। আমার একটা লেট হবে, আজ রাতও হতে পারে। বলে এবার কুয়াশার উদ্দেশ্যে বলল, যেগুলো বললাম একটাও এদিক ওদিক করবি না, ভাঙা কোমর অবধি আমি নিয়ে যাব। বলে চলে যেতে যেতে দুজনেরই উদ্দেশ্য বলে গেল, তাড়ালো না আর। আজমিরা মিটমিট করে হাসছেন, আর কুয়াশা কাদো কাদো হয়ে বসে রইল। মানে সারাদিন এভাবে বিছানায় পড়ে থাকতে হবে, এটা কি ভালো লাগে? বলল, হেসো না তো, ওই বনলটার সাথে বিয়ে দিয়ে জীবন আমার তেজপাতা করে দিয়েছো। অন্য ছেলের সাথে বিয়ে হলে এত শাসন শুনতে হতো না। আজমিরা ধমকে বললেন, কথা ঠিক কর, স্বামী সে তোর, শাসন করার সেই করবে, ভালোবাসার মতো বাসবে, শাসনও করবে, এটাই স্বামীদের অধিকার। বেশি এড়িতেড়ি করবি না, যা বলে গেল মানার চেষ্টা করবি। কতটা চিন্তা হয়েছে তোর প্রতি দেখেছিস? বলেছিলাম না ছেলে আমাদের লাখে একটা, মানতে পারলে সুখী হবি। মিলল তো? কুয়াশা প্রত্যুত্তর করল না, মায়ের কাঁধে মাথা রাখল। বড়দের কথাই ফলে গেছে। মেনে নেবার পর থেকে জীবনের প্রতিটি দিন রঙিন হয়। আজমিরা কিছুক্ষণ কথা বলে ওষুধ খায়, রিলিভার দিয়ে ম্যাসাজ করে দিয়ে চলে গেল। বলে গেলেন বৃষ্টিদের পাঠিয়ে দিচ্ছে গল্প করার জন্য। রাত 9টা বেজে পার। শিশির সে সময়ই বাড়ি এলো। এসে ঘরে ঢুকে দেখলো কুয়াশা নেই। শিশিরের মেজাজটা গরম হয়ে গেল। ওকে বলা হয়েছে হাঁটাহাঁটি করবি না, আর সেই কাজই বেশি করে করছে। চেঞ্জ না করেই ঘর থেকে বের হবার সময় দেখলো কুয়াশা আসছে। শিশিরকে দেখে বলল, এত লেট হলো কেন আজ? তোকে মানা করা হয়নি হাঁটাহাঁটি করবি না? এই কার ভালোর জন্য আমি বলছি? হ্যাঁ, আমার ভালোর জন্য। তোর কি ইচ্ছে হয় না একটা কথাও মেনে চলতে? চল তুই তোর মতো যা ইচ্ছে কর, চোখের সামনে থেকে দূর হ। রেগে ধমকে কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। কুয়াশা বিষয় নিয়ে তাকিয়ে রইল। সে তো হাঁটাহাঁটি সারাদিন করেইনি। সারাদিন শুয়ে থেকে পিঠ লেগে গিয়েছিল বলে নিজের ঘরে গিয়ে উপন্যাস বই পড়তেছিল, সেটাও শুয়ে। এটুকু হাঁটাহাঁটি না করলে কি করে হবে? মানা করেছে বলে কি পঙ্গু হয়ে বসে থাকতে হবে? আর কথা না শুনেই রাগ ঝেড়ে চলে গেল। তারও রাগ হলো, সেও গাল ফুলিয়ে বিছানায় শুয়ে পড়ল। থেকে থেকে ব্যথা ফিরছে শুধু, এখনো ব্যথা আসছে, তাই চোখ বন্ধ করে পড়ে রইল। শিশির শাওয়ার নিয়ে বের হলো। কুয়াশাকে শুয়ে থাকতে দেখে আবার মেজাজ তুলল। এখন শুয়ে আছিস কেন? যা ধেই ধেই করে বেড়া। বলেই চলে গেল নিচে। রাতে এখনো খায়নি সে। কুয়াশা কোনো কথাই বলল না, শুয়ে রইল। খারাপ লাগছে অযথা বকা শুনে। দোষ যেখানে করেই নি সে। সুস্থ থাকলে বোধহয় এই না জেনে বকা আর শাস্তি দিয়ে দিত শিশিরকে। সবসময় বুনো ওলটাকে বলা হয় সঠিকটা জেনে রাগ দেখাতে, তবু এরকম করবে। কিছুক্ষণের মাঝেই শিশির এলো। 10টা বেজে গেছে। খেয়ে এসে পড়তে বসলো। অনেক কিছু বাদ পড়ে আছে। এই 3-4টা দিনে অনেকটা পিছিয়ে গেছে। মাথাটা এমনিতেই সারাদিন রোদে রোদে ঘুরতে ঘুরতে গরম হয়েছিল, তার উপর কুয়াশাকে নিচেই বেড়াতে দেখে আরও গরম হয়েছে। রাগ নিয়ে দরজা দিয়ে টেবিলে বসলো। কুয়াশা সবই দেখল। কষ্ট পেল কেন জানি এমন ব্যবহারে, যেটা এই পর্যন্ত হয়নি। ভালোবাসে বলে কি এমন হচ্ছে? রাত 11টার দিকে শিশির পড়ছে এখনো। সে সময় গোঙানির আওয়াজ পাচ্ছে। পেছন ঘুরে দেখলো কুয়াশা কোমর ধরে কাতরাচ্ছে। ব্যথা নিশ্চয়ই বেড়েছে, বাড়বেই তো। ধেই ধেই করে বেড়ালে এমন তো হবেই।
মেজাজটা আবার গেল ছুড়ে তার। এ বেয়াদবের জন্য সে খেটে খেটে মরছে, আর সে তার একটু কথাও শুনবে না। সারাটা দিন পর বাড়িতে সে এখন এগুলো সহ্য করতে হবে। এ বেয়াদবটাকে বিয়ে করে পর্যন্ত তার নানান চিন্তার শেষ নেই। এর জন্য কেরিয়ার গড়ার তোড়জোড় করতে হচ্ছে, নানান চিন্তা করতে হচ্ছে, যেটা সে তার এতগুলো বছরেও করেনি। বাপের হোটেলে শান্তিতে খেয়েছে আর লাইফটা এনজয় করেছে, আর এখন এটাকে বিয়ে করে তার চিন্তার তো শেষ নেই, সাথে লাইফটাকে প্যারাময় করে তুলেছে। একে তো শনিবার থেকে পরীক্ষা, সেসব চিন্তাও হচ্ছে, এখন আবার এর বসে বসে দায়িত্ব পালন করতে হবে। এই সবই ভেবে শিশিরের মেজাজটা তরতরিয়ে বেড়ে উঠল। এত আহ্লাদ কেন করতে হবে তার? কিসের এত আহ্লাদ তার? এত আহ্লাদ সহ্য হলো না। রাগের সাথে হাতের কলমটা টেবিলের উপর থাবা দিয়ে রেখে রাগে ফেটে পড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ঝড়ের বেগে কুয়াশার কাছে গিয়ে এক ঝটকায় তুলে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল। অনেকটা জোরে দিয়েছে, রাগে পুরো শরীরে রিরি করছে তার। কুয়াশা ঝটকা দেওয়াতে কোমরে ব্যথা তো পেলই, সাথে থাপ্পড়ের রেশটাও সহ্য হলো না। টলমাল চোখে চেয়ে রইল গালে হাত দিয়ে। শিশির চেঁচিয়ে বলল, এই এখন এমন দাপাচ্ছিস কেন? সারাদিন যখন দাপাদাপি করেছিস তখন মনে ছিল না গত 2টা রাত আমাকে ঘুমোতে দিসনি? রাত জেগে তোর সেবা করেছি, অস্থিরতা দেখিয়ে ব্যথা কমানোর চেষ্টা করে চলেছি, এসব কিছুই মনে হচ্ছে না তোর? কোনো মূল্য নেই। এত আহ্লাদ কিসের তোর? এত বড় মেয়ে হয়ে গেছিস তবু তোর আহ্লাদ কেন গেল না? কিসের আহ্লাদ দেখাস তুই? বলে থেকে এবার নিজে নিজেই বলতে লাগলো, জীবনটা আমার প্যারাময় করে তুললো এই আহ্লাদিকে ঘাড়ে গচিয়ে দিয়ে। এই বেকুবদের দায়িত্ব ঘাড়ে নিয়ে আমার চিন্তার শেষ নেই। এক একটা দিন চিন্তা করতে করতে পার করতে হয়। লাইফটা আমার প্যারাময় করে দিয়েছে। রাগের মাথায় সে যে কিসের ভেতর কি বলে ফেললো সেটার হুঁশ নেই তার। রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে সে, আর এরকম বার কয়েক হয়েছেও তার সাথে। এদিকে শিশিরের মারের থেকে তার বলা শেষ কথাগুলো একদম বুকে গিয়ে লাগলো কুয়াশার। বুকের ভেতর সব ভেঙে আসতে চাইলো, কেউ যেন বুকটা ভেঙে দিতে লাগলো। শুয়ে ন্যায় ফুটতে লাগলো বুকে, ভারী হয়ে গেল খুব বুকটা। খুবই লাগলো কথাগুলো তাকে ঘাড়ে গুছিয়ে দিয়েছে। হাজার ভালোবাসা হোক না কেন, কথাটা কুয়াশার বুকে পাথর সমান ভারী যন্ত্রণা দিল। টপটপ করে পানি পড়তে লাগলো চোখ থেকে কপল বেয়ে। শিশিরের দিকে ছলছল করে তাকিয়ে রইল। শিশির অন্যদিকে ঘুরে আছে। রাগ তার এখনো পড়েনি। এবার সে ব্যালকনিতে চলে গেল। কুয়াশা কোনো কথাই বলল না। অশ্রুভরা নয়ন নিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। ঝটকা দিয়ে তোলার কারণে টান লেগেছে আবার কোমরে, সাথে কাঁধেও। এদিকে বুকের ভেতর গভীর ব্যথা। বাবা বিহীন মেয়েটাকে দায়িত্ব দিয়েছে বাড়ির সকলে, কিন্তু শিশির আজ তার সামনে বলল গছিয়ে দিয়েছে, যেটা তার সহ্য হলো না। ছোট মনে সত্যিই কি গছিয়ে দিয়েছে তাকে? চাইলে তো অন্য ছেলের সাথে বিয়ে দিতে পারতো তাকে। আজ কেন জানি বাবার কথা খুব মনে পড়ল তার। আজ যদি তার বাবা থাকতো নিশ্চয়ই দায়িত্ব নিয়ে মেয়ের বিয়ে দিত। বাবার কথা ভাবতে ভাবতে তার বুক খসে পড়ে যেতে চাইল। গুমড়ে ভেতরে সব দলা পাকাতে লাগলো। বার কয়েক তার মন মস্তিষ্ক বাবা বাবা ডাকটা ওড়ালো। কোমর ব্যথা, কাঁধ ব্যথা, বুক ব্যথা সব মিলিয়ে সে ভেঙে যেতে চাইল। পা যেন আর তুলতে পারছে না, শরীরেও উঠেছে না ব্যথায়। চোখও টলমল, কিছু দেখছে না। তবু বহু কষ্টে ছোট ছোট পায়ে দরজা খুলেই বেরিয়ে গেল। বাবা নেই তো কি হয়েছে, তার মা তো আছে। সে এখন এতিম হয়নি। কষ্টে অভিমানে ক্ষোভে বহু কষ্টে হেঁটে মায়ের ঘরের দিকে গেল সে। শিশির ব্যালকনিতে গিয়ে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা চালাচ্ছে। অল্পতেই হঠাৎই তার রাগ উঠে যায়। এটা তার ছোট থেকেই হয়। আসলে শিশিরের রাগটাও স্বাভাবিক, আর তার বুঝটাও অস্বাভাবিক। সে একবার জিজ্ঞেস বা শুনে নিতে পারত কুয়াশার থেকে, কিন্তু তার স্বভাবত কারণে সে আবার এক ভুল করে ফেলেছে। সারাদিন পর বাড়িতে এসেছে, বাইরে নিজের প্রয়োজনে রোদে রোদে ঘুরেছে। এরপর আবার কুয়াশার জন্য চিন্তাও হয়েছে। নিজের লাইফের সাথে এখন কুয়াশার লাইফ জড়িয়ে গেছে। এখন না চাইতেও তার কুয়াশার কথা ভাবতে হয়, কারণ সে তার বউয়ের অসুস্থ শরীর রেখে বাইরে ছিল সারাদিন। খোঁজখবর নেবার সময় হয়নি। বাড়িতে সে একটু চোখের সামনে বউটাকে সুস্থ হতে দেখবে, কিন্তু সে এসে বউকে ঘরে পায়নি। এটাই আরও রাগের কারণ হয়েছে। সে তো সারাদিনের কথা জানতো না। ভুল মানুষ মাত্রই হয়, কিন্তু তার অস্বাভাবিক আচরণটা হচ্ছে সে
পরেও শান্ত হয়ে জিজ্ঞেস না করে কঠিন কথা শুনিয়ে ফেলেছে। আসলে রাগ মানুষকে প্রচুর হিংস্র করে তোলে। রাগের মাথায় অনেক মানুষ অনেক কথা বলে ফেলে, খারাপ কাজ করে ফেলে, আর সেটা যখন রাগ পড়ে যায় তখন বুঝে ওঠে আফসোসের শেষ থাকে না। নিজের উপরেই নিজের রাগ উঠে তখন। হিংস্র রাগটা অতিরিক্ত ভয়ঙ্কর, যা সংসার বলো আর জীবন বলো শেষ করতে খুব বেশি সময় নেয় না। এজন্য রাগ উঠলে সেটাকে কন্ট্রোল করার অদম্য শক্তি থাকতে হবে, যেটা রাগ তো মানুষের বিশেষ গুণ বলে গণ্য করা যাবে। তাহলে সব কিছু থেকে সমাধান পাওয়া যাবে। রাগ নামলে নিজের ভুল স্বীকার করতে হবে, সমাধান করতে হবে। রাগ থাকা ভালো, কিন্তু সেটা পুষিয়ে রাখা ভালো না। শিশির রাগ করে, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, তবে ওর একটা বিশেষ গুণ আছে, সেটা হলো পরে নিজের ভুল বুঝতে পারে, রাগ কন্ট্রোল করতে পারে। থাকে না কিছু মানুষ এমন যারা রেগে গেলে বাঘ আর রাগ পড়লে বিড়াল, ঠিক তেমন। বেলকনিতে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে আর ফেলছে সে। এরপর হঠাৎ মস্তিষ্কে কিছু একটা বাড়ি দিল, আর সেটা ধারণ করতে বুকের ভেতর কাঁচ ভাঙার ন্যায় টুকরো টুকরো হয়ে গেল। বুকের মাঝে জ্বালা শুরু হলো, তীব্র ব্যথা অনুভব হলো, ছিনছিন করছে। সে যে রাগের মাথায় কি বলে ফেলেছে কুয়াশাকে এখন বুঝে আসলো তার। মেয়েটাকে সে ভালোবাসে, খুব ভালোবাসে। তা না হলে কি আর এখন কষ্ট বুঝতে পারত? কই, আগে তো হয়নি এমন। আগে তো কত মেরেছে আর বাজে কথাও বলেছে, খোঁটা দিয়েছে, সেগুলো কুয়াশা কখনো গায়েও মাখেনি। আর আজ সে কতগুলো খারাপ কথা বলে ফেলেছে, যেগুলো আগের বলার থেকে অনেক আলাদা। এখন এগুলো বলা মানে কথার ধারা আলাদা। সম্পর্ক বদলেছে তাদের, এখন বউ সে তার। সব থেকে বড় কথা তার ভালোবাসা সে। রাগের মাথায় বলে দিয়ে কতটা কষ্ট দিয়ে ফেলেছে বউটাকে এখন বুঝতে পারছে। নিজের উপর খুব রাগ উঠল, দু হাতে নিজের চুল খামছে ধরল, রেলিংয়ের উপর ডান হাত দিয়ে বার কয়েক বাড়ি দিল, জোরে জোরে। বুক ভারী হয়ে এলো। বউটা যে তার খুব আহ্লাদে, সেটা ছোট থেকে। এটা নতুন কিছু না, একমাত্র মেয়ে, সকলের কাছে আহ্লাদি হবে, এটাই স্বাভাবিক। আরও হবে আহ্লাদি তার বউ, সকলেই আহ্লাদিই থাকবে। তারও আহ্লাদি বউ তার কাছে আহ্লাদ করবে, যত খুশি করবে সে সহ্য করবে। তার একমাত্র আহ্লাদি বউয়ের আহ্লাদ সহ্য করবে না তো কি করবে? ভাবতে ভাবতে বুকটার উপর হাত দিয়ে বার কয়েক ডলা দিল। বউয়ের কষ্টের কথা ভেবে তারও কষ্ট হচ্ছে এখন। আরও কীভাবে ঝটকা দিয়ে তুলল। এমনিতেই বউটা তার অসুস্থ, লেগেছে নিশ্চয়ই। ভেবে আর এক পলক থামল না। জানে শরীরে ঝড় বইবে, তবুও যেতেই হবে। ওই আহ্লাদিকে ছাড়া তার এক পল একটুও চলবে না। ভালোবাসা মানুষকে কত কিছু করায়, চিন্তা করা যায়। কখনো ভেবেছিলেন এই ছেলেটা যে তার ভাষায় ওই গোবর ঠাসা নামক মেয়েটার জন্য সেও তর পাবে, তার কষ্টে সেও বুকে ব্যথা অনুভব করবে? ভালোবাসা কতটা গভীর হলে একে অপরের কষ্ট নিজের বুকে অনুভব করতে পারে। কুয়াশা এসে মায়ের ঘরে নক করে, কোনো কথা বলেনি, শুধু নক করিয়েই চলে। আজমিরা এসে দরজা খুলেই মেয়েকে অস্বাভাবিক অবস্থায় দেখে, আতকে ওঠে, হাজার কথা জিজ্ঞেস করে। শরীর বেশি অসুস্থ লাগছে কিনা জিজ্ঞেস করে। কিছুই বলে না মেয়ে, শুধু টপ টপ করে অশ্রু ফেলে। এরপর মাকে বহু কষ্টে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, আজমিরা কি বলবেন ভেবে পায় না, কিছু কি হলো? কিন্তু তার চিন্তার মাঝে মেয়ে তার বাবা বলে ডেকে ওঠে। আজমিরা বুঝে মেয়েটার বাবার কথা মনে উঠেছে। আজমিরা অস্থির হয়, জড়িয়ে ধরে মেয়েকে, আগলে নেয় বুকে, দরজার কাছ থেকে নিয়ে বিছানায় আসে, নিজে বসে মেয়েকে বুকে জড়িয়ে ধরে। তার বুকেও তোলপাড় হয়। এক মেয়ের কষ্ট দেখে দুই স্বামীর কথা ভাবে। স্বামী হারা সে, তার সন্তান তাদের বাবা হারা। এই পথ কি খুব সহজ? অতিশয় কঠিন তা। যারা এই পথ পার করেছে করে, তারা একমাত্র এর মর্ম জানে, বোঝে, বুঝবে। আজমিরা মেয়েকে নানান কথা বলে, সারা মুখে চুমু আঁকেন, তবুও মেয়ে বুক ফাটা কষ্ট নিয়ে ফুপিয়েই চলে, গুমড়ে ডুকরে কাঁদে, বাবা বাবা বলে ডাকতে থাকে। তার বাবা আসুক তার কাছে, এসে মেয়ের ছায়া হোক, আদর দিক, দায়িত্ব নিক। সে এখন খুব করে চাচ্ছে বাবাকে, কারো ঘাড়ে গুছিয়ে দেওয়া পাত্রই সে হতে চায় না। কথাটা ভাবতেই বুক ছিঁড়ে আসে, শরীর ভেঙে আসে, ব্যথায় কাতরাতে থাকে। মায়ের কোলে শুয়ে পড়ে, পেটে মুখ গুজে ফুপিয়ে চলে, বলে,
আম্মু, বাবা কেন চলে গেল আমাদের একা ছেড়ে? বাবা থাকলে আমরাও সকলের মতো চলতে পারতাম, তাই না? বাবা আমাদের দায়িত্ব নিত, আমাদের ইচ্ছে পূরণ করত, আমরাও এই বাড়িতে জোর দেখাতে পারতাম, অধিকার নিয়ে মতামত দিতে পারতাম। ও আম্মু, আল্লাহ আমাদের বাবাকে কেন নিয়ে গেল গো? আমার না বাবার কথা খুব মনে পড়ছে আম্মু। ছোটবেলায় বাবার কোলের মাঝে শুয়ে ঘুমাতাম না, ওরকম ইচ্ছে করছে এখন। বাবা আমার মাথায় হাত রেখে ঘুম পাড়িয়ে দিতেন, আমার খুব মনে পড়ছে আম্মু। একটাবার যদি বাবাকে পেতাম আর যেতে দিতাম না, বিশ্বাস করো, আর যেতে দিতাম না। কিন্তু বাবা তো না ফেরার দেশে, আসবে কি করে? সেখানে ঠিকানা তো নেই আম্মু। হো আম্মু, বাবা কেমন আছে সেখানে? আজমিরা মেয়ের ভাঙা ভাঙা কথা শুনে কষ্ট, অভিমান, অভিযোগ বুঝে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দেন। দম আটকানো কান্না করেই আঁচল চেপে ধরে। তিনিও যে প্রায় রাত স্বামীর জন্য চোখের পানি ফেলেন। জীবনের যৌবনকালের মাঝে স্বামী হারা হন, একা একা রাত পার করছেন। দুঃখের সঙ্গী হিসেবে মাথায় কারো হাত পাননি রাতে। কেউ বলেনি, আজমি কেঁদো না, আমি আছি তো। ভাবতে ভাবতে চোখের পানি ফেলেন আর মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে থাকেন। মেয়ে ওনার ফুপিয়েই চলে। শিশির দ্রুত পায়ে ঘরে এসে দেখে বউ নেই। বুঝলো অভিমান খুব হয়েছে, কষ্টও খুব হয়েছে, যথার্থ সেই কষ্ট অভিমান। সে ভেবে চলে গেল আবার দ্রুত পায়। আহ্লাদি বউয়ের মান ভাঙাতে অনেক কাঠখড় পোড়াতে হবে। 10টা না 5টা না, একটা মাত্র বউ তার, সেটাও আবার আহ্লাদি। ভেবে আপন মনে হাসলো। কিন্তু তার ঘরে না পেয়ে দেখলো শাশুড়ির ঘরের দিকে আলো জ্বলছে। বুঝলো মায়ের কাছে গেছে। দরজা খোলাই আছে। ঘরের সামনে গিয়ে দেখলো মায়ের কোলে মুখ গুজে ফুপাচ্ছে। মা মেয়ের দুটোই কান্না করছে। কুয়াশা বাবা বাবা করছে। যা বোঝার বুঝে গেল। বউ শাশুড়ি তার দুটোই পাগলি। কোনো কথা না বলে ঘরে ঢুকে বলল, ছোটাম্মু, একটু গরম পানি আর 1 কাপ কফি করে দাও না। শিশিরের কণ্ঠ পেয়ে আজমিরার সংবিত ফিরল। তিনি খেয়ালই করেননি। তড়িঘড়ি করে চোখের পানি মুছলেন, তাকালেন শিশিরের দিকে, বললেন, মেয়েটা এসেই বাবা বাবা করে কান্না শুরু করেছে রে। তুমি গরম পানি আর কফি করে দাও, আমি দেখছি। কুয়াশায় সবই শুনল, কোনো প্রতিক্রিয়া করল না, মুখ গুজেই রাখল। শিশিরের কথা শুনে আজমিরাকে আরো জোর দিয়ে জড়িয়ে ধরল। আজমিরা বললেন, ছাড় মা, কফি করে আনি। বলে জোর করে ছাড়িয়ে উঠে পড়লেন। শিশির সবটা দেখল, বলল, আমাদের ঘরে এনো। আজমিরা সম্মতি দিয়ে চলে গেলেন। কুয়াশা অন্যমুখ হয়ে বিছানায় মুখ গুজে পড়ে রইল। আজমিরা যেতেই শিশির এক পলও দেরি করল না, তৎক্ষণাৎ অতি সাবধানে কোলে তুলে নিল বউকে। কুয়াশা কোনো প্রতিক্রিয়া করল না, ফুপি আবার কেঁদে দিল। শিশিরকে ধরলও না পর্যন্ত। শিশিরের বুকটা ভারী হয়ে এলো। কুয়াশাকে গুমড়ে কাঁদতে দেখে তারও মুখ চোখ লাল হয়ে গেল। নিজের উপর রাগ হলো। কতটা কষ্ট পেয়েছে যে বাবা বাবা বলে কাঁদছে। এতটাই আঘাত লেগেছে যে বাবার অপূর্ণতা টের পেয়েছে। ভেবেই বুকের সাথে চেপে ধরল বউকে, আগলে নিল তার আহ্লাদি বউকে। ঘর থেকে বেরিয়ে এলো। কুয়াশা ফুপাতে ফুপাতে নিজের কষ্ট, যন্ত্রণা, শরীরের ব্যথা, ক্ষোভ, অভিমান, অভিযোগ, এই সমস্ত জিনিস শিশিরের কাঁধের উপর ঝাড়ল। শিশিরের কাঁধের উপর দাঁত বসিয়ে দিল। শরীরের সর্বশক্তি দিয়ে কামড় দিয়ে ধরে রাখল। শিশির হাঁটতে হাঁটতে সেটা সাদরে গ্রহণ করলো, কোনো প্রতিক্রিয়া করল না। সে জানে তার বউয়ের রাগ হোক আর অভিমান হোক, কামড়ানোর স্বভাব আছে। কামড়ের মাধ্যমে তা নিরাময় করে। কামড় দিয়ে ধরেই রাখল সে। দাঁতে দাঁত চেপে সে ব্যথা হজম করছে শিশির। কুয়াশা ছাড়ল না। শিশির হাঁটতে হাঁটতে কামড় দিয়ে ধরে রাখা কুয়াশার কপালে চুমু আঁকল গভীর একটা। কুয়াশা এবার দাঁত আলগা করে দিল। কামড় দেওয়া বন্ধ করে সেখানে ওভাবেই মুখ রেখে ডুকরে উঠল। শিশির দ্রুত পায়ে এসে দরজা দিয়ে বউকে নিয়ে শুয়ে পড়ল। অতিরিক্ত লাইট বন্ধ করে দিয়ে 0 লাইট দিল। কোলের মাঝে বুকের সাথে চেপে ধরল। কপালে চুমু দিল ঠোঁট দাবিয়ে। বলল, এই আল্লাহ দেব, সরি। কুয়াশার কোনো রেসপন্স নেই। সে নীরবে বুকে মুখ গুজে পড়ে রইল। সে আবার বলল, বলেছিলাম তো, আমি মারবো, আমি আদর করব, শাসন আমি করব, সব অধিকার আমার। কুয়াশা কথা বলল না, ফুপিয়েই চলল। শাসন করা এক জিনিস আর মনে আঘাত দিয়ে কথা বলা এক জিনিস। তার কোনো কথা না পেয়ে শিশির আবার বলল, আরে ওরকম বলতে চাই না আমি, বিলিভ মি।
কথাটা আগের মাথায় বলে ফেলেছি, ভুলে যাস না, আর কখনো বলবো না। কুয়াশা আবার ডুকরে উঠল। শিশির একটু এবার কুয়াশার মুখ তুলে সারা মুখে ছোট ছোট চুমু দিয়ে ভরে ফেলতে লাগলো। বলল, এই যে, আর কাঁদিস না লক্ষ্মীটি, আমার আহ্লাদি বউ তুই, আহ্লাদি থাকবি, আমার কাছে আহ্লাদ করবি, আমি মাথা পেতে নেব, সহ্য করবো সব, আমিই তোর সব। বাবার অপূর্ণতা কেন মনে করবি তুই? আমি আছি না? সারা মুখে চুমু দিল, কিন্তু কুয়াশা বরফের মতো পড়ে রইল, কোনো রেসপন্স দেখালো না। উপরে আদর দিয়ে কি হবে, লেগেছে তো তার ভেতরে। শিশির কুয়াশার পানি পড়তে থাকা বন্ধ চোখের পাতায় চুমু আঁকলো। ওর মুখের দিকে তাকিয়ে বলল, এই শোনা, সরি তোরে। কুয়াশা এবার চোখ খুলে তাকালো। লাল ফুলে ওঠা চোখ, নাকের ডগা ফুলে ফুলে উঠেছে, লাল হয়ে আছে, ফুপানের জন্য ঠোঁট কাঁপছে। শিশির দেখল সব, চোখের দিকে তাকিয়ে আছে, চোখ থেকে গলগলিয়ে পানি ফেলতে ফেলতে বলল, আমাকে তোমার ঘাড়ে গুছিয়ে দিয়েছে সকলে। ভাঙা ভাঙা স্বরে দম আটকানো কণ্ঠে বলল। শিশির তা শুনে কুয়াশার সারা মুখে চোখে প্রগাঢ়ভাবে অবলোকন করলো একবার করে। করেই তৎক্ষণাৎ কুয়াশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। ঠোঁট ডুবিয়ে অনেকটা সময় নিয়ে ধরে রেখে গভীর গাঢ় একটা চুমু খেল। কুয়াশা কোনো প্রতিক্রিয়া দেখালো না, না নড়ল আর না কথা বলল। শিশির ঠোঁট ডুবিয়ে রেখে কুয়াশাকে দু হাতের বন্ধনীতে বন্ধ করে বুকের সাথে চেপে ধরল, যেন আজ কুয়াশাকে বুকের ভেতর ঢুকিয়ে নেবে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে কুয়াশার গাল বরাবর হাত রেখে তা স্লাইড করে কানের পাশে নিয়ে গেল। বলল, না শোনা, আমি রাগের মাথায় বলে ফেলেছি। সারাদিন বাইরে ছিলাম, এতটা ব্যস্ত ছিলাম তোর খোঁজও নিতে পারিনি। ভেবেছি বাড়িতে গিয়ে দেখব, এসে তোকে ঘরে না দেখে রাগ উঠে গিয়েছিল। আমি কত করে মানা করে গেলাম, তবুও তুই হাঁটাচলা করেছিস, এই জন্য রাগ উঠেছে। তোর ভালোর জন্যই তো বলছি না। আর ওই কথাগুলো একদম রাগের মাথায় বলে ফেলেছি। তোকে যদি আমি তেমনই ভাবতাম তবে কি আমি মেনে নিতাম তোকে, ভালোবাসতে পারতাম? ভুলে যা না ওসব, তোকে খুব ভালোবাসি আমার সোনা। কুয়াশা কেঁপে উঠল শেষ বাক্য শুনে। আজ প্রথম শিশিরের মুখে ভালোবাসি শব্দটা শুনল। এতদিন কাজে কর্মে ব্যবহারে বুঝিয়েছে, কিন্তু কখনো মুখে বলেনি। ছলো ছলো নয়নী চেয়ে রইল শিশিরের দিকে। শিশির কপালে চুমু আঁকল। কুয়াশা বলল, উপরে ব্যথা পাইনি আমি। কোথা লেগেছে আমাকে বল? গালে? কোমরে লেগেছে আবার? শিশিরের অস্থিরতাময় বাক্যে কুয়াশা হাত দিয়ে দেখালো। সে হাত তুলে তার বাম পাশের বুকের দিকে দেখালো, বাচ্চাদের মতো স্বামীর কাছে অভিযোগ করলো, এখানে খুব খুব ব্যথা পেয়েছি। শিশির কুয়াশার হাত রাখা বুকের দিকে দেখে মুখের দিকে তাকালো। সত্যি কথাগুলো অতি কষ্টদায়ক একটা মেয়ের কাছে। এতটা অবুঝ যে কি করে হয়ে গেল সে। নিজেকে একটু কন্ট্রোল করার প্রয়োজন ছিল। কুয়াশা ছলছল করে চেয়ে রইল। শিশির কুয়াশার মুখের দিকে চেয়ে থেকে কুয়াশার হাত রাখা বুকের উপর মুখ নামিয়ে নিল, আদর দিল সেখানে। চুমু আঁকলো গাঢ় করে, সময় নিয়ে, গলার নিচের দিকে বুক বরাবর। কুয়াশা আবেশে চোখ বুঝল। শিশির আদর দিয়ে মুখ তুলল, আদুরেভাবে বলল, ব্যথা সেরেছে? অল্প। তা শুনে আবার একইভাবে আদর দিল সেখানে। মুখ তুলে আবার জিজ্ঞেস করল, এবার? আরেকটু আছে। শিশির এবার হেসে ফেলল শব্দহীন। এবার সে কুয়াশার সারা গলা, বুকে, লো পাথারি চুমু দিল ছোট ছোট। কুয়াশা হাসল এবার, দীর্ঘশ্বাস নিল। শিশির চুমু দিয়ে কুয়াশার মুখ অবলোকন করল। কুয়াশা লাজুক হাসল। সে বলল, সেরেছে? কুয়াশা উপর নিচ মাথা ঝাঁকিয়ে উত্তর করল, হুম। আমার আহ্লাদি বউয়ের অভিমান গেছে? কুয়াশা উত্তর না করে শিশিরের গলা জড়িয়ে ধরে মুখ বুঝল। শিশির তার আহ্লাদি বউকে আগলে ধরল, প্রশান্তিময় শ্বাস ফেলল আর নিল। বুকটাও হালকা হলো, এতক্ষণ সেখানে ভারী হয়েছিল। কুয়াশা মুখ গুজে রেখে বলল, আমি হাঁটাচলা করিনি, সারাদিন শুয়েছিলাম, ভাবিদের সাথে গল্প করেছি। ভাবিরা চলে গেল, ঘরে গেছি শুধু হেঁটে। সেখানে শুয়ে উপন্যাস পড়েছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল, তবুও তুমি আসছিলে না দেখে তোমাকে কল করব বলে ওই ঘরে আসছিলাম ফোন নিতে। ফোন এখানে ছিল, কিন্তু তুমি তো বরাবরই না জেনে না শুনে রাগ দেখাও। শিশির শুনল সবটা। ভুল নিজের, সে আগেই বুঝেছে। এ নিয়ে আর কথা বলল না। কুয়াশার মাথার উপর চুমু আঁকল। সে সময় আজমিরার ডাক কানে এলো। শিশির উঠে লাইট দিয়ে দরজা খুলল, আজমিরাকে ভেতরে আসতে বলল। আজমিরা ভেতরে ঢুকে কফি সহ গরম পানির পাত্রটা রাখলেন।
জিজ্ঞেস করলেন শিশিরকে। ব্যথা কি আবার বেড়েছে? গোঙা ছিল। কবে যে সারবে মেয়েটার অসুখ? বলেই পাশে বসলেন, হাত বুলিয়ে দিলেন মাথায়। কুয়াশা উপর হয়ে শুয়ে চোখ বন্ধ করেছিল, মায়ের হাত পেয়ে তাকালো। আজমিরা বললেন, ঠিক হয়ে যাবে মা, কাঁদিস না, একটু ভুগতে হবে। কুয়াশা কিছু বলল না। শিশির কফি খেতে খেতে হট ওয়াটার ব্যাগে গরম পানি ঢালল। আজমিরা বললেন, আমি গেলাম, দরকার পড়লে আবার ডাকিস আব্বু। আচ্ছা। শিশির সম্মতি দিয়ে তিনি চলে গেলেন। শিশির আগের ন্যায় দরজা বন্ধ করে পাওয়ার লাইট বন্ধ করে দিল। কফিটা শেষ করে কুয়াশার পাশে বসে কোমর থেকে জামা সরিয়ে সেঁক দিতে থাকলো। কুয়াশা উপর হয়ে শুয়ে থেকে চোখ বুজে রাখল। শিশির নিজের কাজ করতে করতে বলল, কুয়াশা, কিছু কথা বলছি, মন দিয়ে শোন। কুয়াশা চোখ খুলে তাকালো, প্রত্যুত্তর করল না। শিশির বলা ধরল, কুয়াশা, আমরা এখন স্বামী স্ত্রী, আমাদের মাঝে সবই ঠিকঠাক হয়েছে। আমরা মেনে নিয়েছি একে অপরকে, ভালোবেসেছি একে অপরকে। এখন সংসার করব আমরা। সেই সংসারে অনেক বিবাদ হবে, বিপদ আপদ আসবে, সেসব আমরা দুজনে মিলে ঠিক করার চেষ্টা করব। একান্তই না পারলে পরিবারকে জানাবো। এক জায়গায় থাকতে গেলে হাজার ভালোবাসার সংসার হোক না কেন, মান অভিমান বিবাদ সৃষ্টি হবেই, এটাই স্বাভাবিক। সেটা সব সংসারে হয়। আমাদের এই যে যেমন আজ হলো, আমার দ্বারাই ভুল হলো, এমন ভবিষ্যতেও হবে কারো না কারো দ্বারা। তখন সে সব আমরাই ঠিক করব। সেসব কখনো পরিবারকে জানতে দিবি না বা পরিবারের কাউকে বলবি না। আমাদের সংসারের ঝামেলা আমাদের মধ্যেই রাখবে। পরিবার জানলে তারা কষ্ট পাবে, ভাববে হয়তো ভুল করেছেন তারা। স্বামী স্ত্রীর মাঝে পরিবার বা তৃতীয় ব্যক্তিকে ঢুকতে দিতে নেই। আমরা অতীতের হিংস্রতা হিংসাত্মক নজর কাটিয়ে ভালোবাসতে শিখেছি, সংসার সাজাতে ব্যস্ত হয়েছি। এসব এমনই চলবে। আর আমাদের স্বভাবগত ঝগড়া চুলোচুলির কথা আলাদা, সেটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও হয়তো রয়ে যাবে। আজ যেমন আমি ভুল করলাম, তোর দ্বারা হলেও একইভাবে সমাধান করার চেষ্টা করবি, কিন্তু পরিবারকে জানাবি না। জানিস তো আমাদের পরিবারের বিবাদ জিনিসটা নেই। আব্বু আম্মু খুব কষ্ট করেন এই পরিবারের মেলবন্ধন ঠিক রাখার জন্য। তুই এই বাড়িরই মেয়ে, ছোট আম্মু তোর কষ্ট সহ্য করবে না, আর বাড়ির লোকও করবে না। তাই সব কিছু মেনে নিয়ে মানিয়ে নেবার চেষ্টা করবি। আমি তোকে ভালোবাসার মতো বাসবো, আমার কাছে আহ্লাদ করবি, সব মানবো, কিন্তু ভুল পেলে আমি শাসনও করব। শাসন করার পর সব ভুলে আমার আদর নিবি তুই। এভাবেই সংসার করব, সংসার সাজাবো আমরা। শিশির থামল। কুয়াশা তাকিয়েই রইল। জিজ্ঞেস করল সে, বুঝতে পেরেছিস আমি কি বোঝাতে চাইলাম? কুয়াশা তাকিয়ে থেকে উঠে বসল। এগিয়ে এসে শিশিরের কোলের উপর বসে কোমরের দুই ফাঁকের মাঝে পা গলিয়ে দিল। শিশিরের মুখোমুখি বসল, তারপর গলা জড়িয়ে ধরে। তা দেখে শিশির বলল, আরে শেক দেয়া হয়নি তো, ব্যথা করছে না? কুয়াশা সে কথার উত্তর করল না। দুই হাতে গলা জড়িয়ে শক্ত করে শিশিরকে জড়িয়ে ধরল। আহ্লাদি এখন আহ্লাদের ভোল ধরল। শিশির হাসল কারবার দেখে। এক হাতে সেও কুয়াশার পিঠ বরাবর রাখল। কুয়াশা শিশিরের শরীরের সাথে লেপ্টে থেকে আদুরে কণ্ঠে বলল, আদর দাও। কতগুলোই তো দিলাম। হয়নি আমার। শিশির হাসল। হট ব্যাগ রেখে সেও শক্ত করে জড়িয়ে ধরল বউকে। কুয়াশা কিছুক্ষণ জড়িয়ে থেকে মুখ তুলে শিশিরের গালে চুমু খেল। শিশির হাসল, বলল, এটা কি সেই ঝগড়টে গোবর ঠাসা যে আমার সাথে সারাদিন ঝগড়া করতো? কুয়াশা চোখ ছোট ছোট করে দেখালো, বলল, এটা কি সেই বনল যে সারাদিন আমার পিছে লাগার জন্য ছুতো খুঁজতো, চুল ধরে চুলাচুলি করতো? হ্যাঁ, আমি সে। চিন্তায় ভুল করেননি মিসেস শিশির কুয়াশা মালিথা। আপনি এখনো সেই বনলের ঝগড়টে আল্লাহ দিব। কুয়াশা খিলখিল করে হেসে উঠল, বলল, তবে মিস্টার শিশির মালিথা, আপনারও ভুলে যাওয়ার কিছু নেই, আমি সেই ঝগড়টির গোবর ঠাসা যে এখনও গলা চুলকানের গোডাউনের সারা জীবনের একমাত্র পার্মানেন্ট রোগী। শিশিরও হেসে ফেলল এবার শব্দ করে। কুয়াশা হাসছে শব্দহীন। দুজন দুজনের দিকে প্রগাঢ়ভাবে অবলোকন করছে হাসতে হাসতে। একসময় দুজনই হাসি থামিয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। অধর চুম্বনে লিপ্ত হলো দুজন। গভীর থেকে গভীরতর সেই চুম্বন। এই মিলন মান অভিমান কাটিয়ে ওঠার সুখের মিলন। তারা মান অভিমান করেছিল, সেটা নিজেরাই ঠিক করে নিয়েছে, পরিবারকে একচুল পরিমাণ বুঝতে দেয়নি। স্বামী স্ত্রীর মাঝে মান অভিমান থাকবে, এটাই স্বাভাবিক।
মান অভিমান না থাকলে কি সম্পর্কের গভীরতা বোঝা যায়? এই যে আজ যেমন শিশির তার গভীর ভালোবাসা বুঝতে পারল কুয়াশাকে কষ্ট দেবার পর, তেমনি কুয়াশা শিশিরের ভালোবাসার গভীরতা টের পেল। এখন থেকে বুঝবে শিশির হাজার বকলেও ভালোবাসায় তার কমতি নেই। স্বামীরা কটু কথা বলবে, এটা তাদের স্বামীগত অধিকার, আর বউয়েরা সেই কটু বাক্য মেনে নিয়ে স্বামীর কাছে আহ্লাদি হবে, এটা তাদের বউগত অধিকার। এভাবে স্বামী স্ত্রী মান অভিমান করবে এবং তাদের মধ্যকার ভালোবাসা পরিমাপ করতে পারবে, একে অপরের থেকে দূরে যেতে পারবে না। এটাই স্বামী স্ত্রীর মধ্যকার সম্পর্কের আসল রহস্য। হ্যাঁ, এরাই তারা যারা সবসময় ঝগড়া মারামারি চুলোচুলি করত। এখন তারা ঝগড়া চুলোচুলির পর একে অপরকে আদর ভালোবাসাও দেয়। তাদের সম্পর্কের মাঝে যে কতটা মিষ্টি মধুর সম্পর্ক এসেছে সেটা তারা নিজেরাও জানে না। ঝগড়া করুক, চুলোচুলি করুক আর মান অভিমান করুক, দিন শেষে তারা একে অপরের পরিপূরক। সময় এবং স্রোত বহমান, দেখতে দেখতে সেকেন্ড, মিনিট, ঘন্টা পেরিয়ে একের পর এক দিন চলে যায়। মানব জীবনের দৈনন্দিন কাজের মধ্য দিয়ে চলতে থাকে একের পর এক একটি দিন। তেমনিভাবে মালিথা ভিলা প্রত্যেকটি সদস্যের জীবনে চলে গেছে কয়েকটা দিন। প্রতিনিয়ত চলতে থাকা নিয়মের মাধ্যমে দিনগুলো পার হয়েছে তাদের। শিশির কুয়াশার নিয়ম মাফিক ঝগড়া আর ভালোবাসা দিয়ে চলে গেছে কয়েকটা দিন। আগামীকাল থেকে শিশিরের পরীক্ষা। সে বইয়ের বর্তমান দায়িত্ব সহ ভবিষ্যতের দায়িত্ব নেবার তোড়জোড় করেছে। এখন দায়িত্ব পালন করছে বইয়ের ভালো মন্দ খেয়াল রেখে, অসুস্থতার সেবা করে, আর ভবিষ্যৎ দায়িত্ব নেবার জন্য কেরিয়ারের পেছনে পড়েছে। দুই কাজ সে সম্পূর্ণভাবে সুন্দরভাবে সামলাচ্ছে। কুয়াশার এই কদিনে ব্যথাটা কমে গেছে, এখন আর ব্যথা আসে না, তবে খুব বেশি হাঁটাচলা করে না। শিশিরের শাসনে সে তিরিং বিরিং করতে পারে না। নিচে এই কদিনে সে নামেনি। ঘর থেকে থেকে তার মন মস্তিষ্ক খিটখিটে হয়ে গেছে। সেটার জন্য শিশিরকে আচ্ছা মতো ধুয়ে দেয়। তাতে শিশিরের কোনো পাত্তা পায় না। তার বকবক করার দরকার সে করে, ওদিকে তার সিদ্ধান্তে অটল থাকে। বাড়ির সদস্যরা এসব দেখে হেসে কুটি কুটি হয়, মাশাল্লাহ বলতে দ্বিধা বোধ করে না। তাদের সেই ছোট থেকে একে অপরকে খামচা খামচি করা দুই হামশিপাইরা আজ নিজেরা একে অপরের প্রতি যত্নশীল। মিষ্টি সম্পর্ক তাদের, তারা আর কোনো ভুল করেনি। আজমিরা এসব দেখেন আর আলহামদুলিল্লাহ পড়েন। তার মেয়ে রাজকপাল, চোখের সামনে বড় হওয়া ছেলেকে নিজের মেয়ের জন্য পেয়েছেন। জাকির জাহিদ মালিথার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলেন না। শিশির গোসল করে বের হলো। দুপুর 12টা বেজে গেছে। জুমার নামাজে যাবে সে। ঘরে বিছানায় কুয়াশা বসে আছে, চোখ ছোট ছোট করে নখ খুঁড়ছে আর চেয়ে আছে। একটু আগে তার প্যানপ্যানানি বন্ধ হয়েছিল। শিশির বেরোতেই আবার শুরু হলো। শিশির চুল মুছছে আর হাঁটছে, শরীরে শুধু সাদা পাজামা। শিশিরের অসহ্য ধরে গেল, চোখ মুখ কুচকে দিল একটা রাম ধমক, বলল, এই গোবর ঠাসা, সমস্যা কি রে তোর? সুখ খেতে ভূতে কিলায় তোরে? কুয়াশা কিরমির করতে করতে বলল, আয় বনর, আমি আমার মুখে বকবক করছি, তাতে তোর কি? শিশির তুই বলতে শুনে রেগে গেল। এগিয়ে গিয়ে কুয়াশার মাথার উপর চাঁটি বসালো, চুল ধরে টেনে দিল, বলল, তোর সাহস বেড়ে যাচ্ছে। তুই তুকারি করলে এখন মেরে আদমর করে হসপিটালে পাঠাবো, বেয়াদব। কুয়াশা মাথায় লাগাতে আহ শব্দ করেই চেতে উঠল, বলল, হ্যাঁ, নিজের মতো শুধু পারো তো মারতে আর সিদ্ধান্ত চাপাতে। আমি বাইরে যাব বলছি, সেটা কানে যাচ্ছে না তোমার? তোকে ধরে রেখেছি আমি, তোর ইচ্ছে তুই যা, আমাকে জিজ্ঞেস করতে এসছিস কেন? এই যে একটা উত্তরই তিনি তখন থেকে দিয়ে যাচ্ছেন, তার যে এই উত্তরটা টেরাবেকা মাম্মি, সেটা কি আর কুয়াশা বুঝছে না? অবশ্যই বুঝছে, যেতে দেবে না বলেই এমনভাবে বলছে। কুয়াশা বলল, আই, তোমার তেরা বেকা মাম্মির কথা ধরে রাখো তো, ভালোভাবে যাবার কথা বলো। আমি কতদিন নিচে যাই না, তোমার একটু মায়া হওয়া উচিত। আচ্ছা তাই? শিশির কুয়াশার দিকে ঝুঁকে বলল কথাটা। সে আবার বলল, সকলে তোর ভালো যাচ্ছে বলে তোর আহ্লাদ বেড়ে যাচ্ছে, তাই না? এই কথার প্রেক্ষিতে কুয়াশা এবার আলাদির ভোল ধরল। সে শিশিরের নগ্ন শরীরটার কোমর জড়িয়ে ধরল দু হাতে। শিশির ভ্রু কুচকে মাথা নিচের দিকে ঝুঁকিয়ে নিয়ে কুয়াশার দিকে তাকালো। কুয়াশা মাথা উঁচু করলো, তাকালো শিশিরের দিকে। শিশির ভ্রু কুচকে রেখে কিছুটা বিরক্ত ভাব মুখে ফুটিয়ে তুলে বলল, আহ্লাদ কি করে হবে? নিচে যেতে পারবো। শিশির এবার না হেসে পারল না। কুয়াশার কথাতে শব্দ করে হেসে ফেলল। কুয়াশা তার চিবুক শিশিরের পেটের উপর ঠেকিয়ে রেখেছে।
সেও মিটমিট করে হাসছে। আজকালই তার স্বার্থসিদ্ধি করার জন্য আহ্লাদি ভোল বেশ ভালোই ধরেছে। শিশির হেসে নিয়ে বলল, কত বড় ফাজিল এটা ভাবা যায়? কুয়াশা মুখটা আম সত্তর মতো করে ফেলল। মাথাটা তুলে শিশিরের হালকা ভেজা নগ্ন লোমস্য বুকের উপর চুমু দিল একটা। শিশির তাকিয়েই রইল, মনে মনে সে হাসছে, কিন্তু মুখে কাঠিন্যতা। কুয়াশা তাকিয়ে দেখল স্বামী তার এখনো গলেনি। সে আবারও চুমু দিল একই জায়গায়, একইভাবে। তবু গলল না শিশির। শিশিরই কি কম ভুল জানে? সেও বউয়ের এই ছোট ছোট আহ্লাদিপনা আদর নেবার জন্য একই রকম রইল। কুয়াশা আবার আরও একটা চুমু দিল, পরপর 3টা চুমু দিয়ে এবার আগের ন্যায় শিশিরের পেটের উপর চিবুক রাখল। বলল, এই দাও না অনুমতি, আজই যাব, আর যাব না। শুক্রবারের দিন সকলের সাথে বসে খাবো প্লিজ। শিশির বউয়ের দিকে তাকালো, চোখের দিকে তাকিয়ে দেখল কিছুক্ষণ। এবার সে তোয়ালে বিছানার উপর রেখে এক হাত কুয়াশার কাঁধে রাখলো আর এক হাতে কুয়াশার কানের পিঠে চুল গুজতে গুজতে বলল, যা গোসল করে নে, নামাজ থেকে এসে নিচে একসাথে বসে খাবো। কুয়াশা শুনে আনন্দে হেসে উঠল। এই ছোট ছোট বিষয়গুলো খুব আনন্দ দেয়। কি সুন্দর মুহূর্তটা, তাই না? বউ তার স্বামীর কাছে আহ্লাদ করবে, আবদার করবে, আর স্বামী তার আহ্লাদি বউয়ের আহ্লাদটা মানলো, পূরণ করে দিল। এমনই তো করা উচিত। স্বামী স্ত্রীর মাঝের এই বিষয়গুলো কত মধুর মিষ্টি হয় ধারণা করা যায়। কুয়াশা আনন্দে আটখানা হয়ে ওঠে। 2 হাঁটুতে ভর দিয়ে বিছানার উপর থেকে শিশিরের গলা জড়িয়ে ধরে টুক করে গালে আরেকটা চুমু দিল। শিশির শব্দহীন হাসল, বলল, ব্যাপার কি বলতো, আজকাল তুই কামড়ের বদলে চুমু দিস কেন? মতি গতি কি তোর? কুয়াশা গলা ছেড়ে দিয়ে মেকি রেগে উঠে ঝাঁঝ নিয়ে শিশিরকে কিছুটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে বলল, এই সরো তো, আর আদরে দিব না তোমাকে। মানুষের ভালো করতে নেই। হ্যাঁ, আদর দিচ্ছি বলে তেল হয়ে যাচ্ছে, বনওয়াল একটা। বলে সে নামতে লাগলো। এই এসব কি ভাষা তোর? আর আদর দিয়ে আমার কি ভালো করছিস তুই? হ্যাঁ, আমি করছি না তো, সেই জন্যই তো নিজের বইয়ের আদর নেওয়ার জন্য ভোল ধরে থাকো। যত সব বুনওয়াল মার্কালো। উচিত কথা পেয়ে শিশির ভেবাচাকা খেয়ে গেল। কথাটা মিথ্যা না, তবুও দমল না সে। বলল, গোবর ঠাসা, তোর আদর নেবার জন্য আমি শিশির মরে যাচ্ছি? হ্যাঁ, মরবা কেন তুমি শিশির? মরছো না তো। সে তো নিজের বিয়ের আগেও বলেছিলে, এই গোবর ঠাসা, তোকে বিয়ে করার জন্য আমি শিশির মরে যাচ্ছি। অথচ এখন এই গোবর ঠাসার নেক স্মেল না নিলে তার ঘুমই হয় না। যত সব ঢং। কুয়াশা ঝগড়া করছিল আর জামা বের করছিল। জামা বের করে নিয়ে ধেই ধেই করে বাথরুমে ঢুকে গেল। ধড়াম দিয়ে দরজা বন্ধ করলো। শিশিরের ঘরে গোসল করে এখন, আগে করতো না। ও ঘর থেকে সব জিনিস না আনলেও কিছু প্রয়োজনীয় জিনিস আর কয়েকটা ড্রেস এনে রেখেছে। এদিকে শিশির আহম্মকের মতো ছেয়ে রইল। মনে মনে একটা কথাই ভাবল, তার বউটা তো ঝগড়ুটে কেন? বেচারা, কি সুন্দর বউটার আদর পেল, অথচ আবার ধুয়ে দিয়েও গেল। কি একটা জ্বালা তার। বউ তার এই রোমান্টিক মুডে থাকে, আবার তৎক্ষণাৎ ঝগড়ুটে মুডে চলে যায়। তার হয়েছে যত দুনিয়ার জ্বালা। বিরক্ত নিয়ে পাঞ্জাবি পরতে পরতে চেঁচিয়ে কিছুটা বাথরুমের কাছে এগিয়ে গিয়ে বলল, ধেই ধেই করে চলছিস ভালো কথা, সিঁড়ি দিয়ে এমন ধেই ধেই করে নাচতে নাচতে নামতে গিয়ে আবার যদি কিছু ঘটিয়েছিস তো তোর খবর আমি শিশির নিজে করবো। এবার মনে রাখিস। উপাস থেকে কোনো উত্তর এলো না। শিশির নিজের প্রয়োজনীয় সব কাজ সেরে নিচে নেমে গেল। দুপুর 2টো নামাজ শেষ করে সকলে মাত্র এলো। আজ জাহিদ মালিথা নেই, তিনি এই সপ্তাহে আসেননি। মসজিদে জিলাপি হাতে সকলে। নিহার কুয়াশাকে ডাকলো। কুশু, কুয়াশা নিচে ডাইনিং রুমে, সেটা তারা দেখেই ডাকছে। জাকির মালিথা ডাকলেন, কুহেলিমা। কুয়াশা ডাক শুনে দ্রুত পায়ে এলো। এসে দেখলো জিলাপি। আগের সেই স্বভাব তার এখনো রয়ে গেছে। যে সপ্তাহে জিলাপি আনবে চাচুরা ভাইরা, সেই চিলের ন্যায় দৌড় দেবে, সেটা আজও করলো। যেই না দৌড়ে আসতে গেল অমনি খেলো ধমক। সেটা অবশ্যই শিশির দিয়েছে। ধমকে বলল, এই ফাজিল, দৌড়াচ্ছিস কেন? আমার কোমর আবার ভাঙতে সাহায্য করবো আমি? কুয়াশা ধমক খেয়ে দমড়ল একটু। জাকির মালিথা বললেন, ওরকম দৌড়াচ্ছিস কেন মা? আবার সমস্যা হবে, মেনে চল। কুয়াশা সম্মতি দিয়ে শ্বশুরের হাত থেকে জিলাপি নিয়ে নিল। একে একে তুহিন, তুষার, নিহারের হাত থেকে নিল। কিন্তু শিশির তাকে আজও জিলাপি দেয় না। এই জিনিসটার কোনো পরিবর্তন আসেনি।
হিমও দেয় না। শিশির আর হিম আয়েশ করে সোফায় বসে খেতে লাগলো। শিশির এক কামড় দিয়ে কুয়াশার দিকে তাকালে। সে তীক্ষ্ণ চোখে শকুনের ন্যায় শিশিরের জিলাপি ও জিলাপি খাওয়ার দিকে চেয়ে আছে, যেন এখন চিলের ন্যায় ছো মারবে, আর করলেও দেয়। শিশির মাত্র একটা জিলাপিতে এক কামড় দিয়েছে, দিয়ে সেটা চিবিয়ে মাত্রই আরেক কামড় দেবার জন্য ঠোঁট ঠেকিয়েছে, অমনি কুয়াশা ঝড়ের বেগে এসে তুফানের ন্যায় কেড়ে নিল শিশিরের হাত থেকে জিলাপি। সকলে দেখে মিটমিট করে হাসছে। শিশির আহমকের মতো চেয়ে রইল। কুয়াশা মুখ ভেঙচিয়ে শিশিরের খাওয়া জিলাপিটায় কামড় দিতে দিতে চলে গেল ডাইনিং রুমের দিকে।